আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের অ্যাডমিশন প্রোগ্রামের আজকের ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা রসায়ন প্রথম পত্রের একটি অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। রসায়ন প্রথম পত্রের হচ্ছে কি চতুর্থ অধ্যায়, যে অধ্যায়টির নাম হলো রাসায়নিক পরিবর্তন। তো এটি হচ্ছে আমাদের রসায়ন প্রথম পত্র, আমাদের যেই বইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ের মাঝে হচ্ছে এটি একটি। তো এই অধ্যায়টিকে আমরা 4টি লেকচারে ভাগ করে নিয়েছি। ঠিক আছে, 4টি লেকচারে ভাগ করে নিয়েছি। তার মধ্যে আজকে আমাদের যে প্রথম লেকচার, ফার্স্ট লেকচারে আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি টপিক নিয়ে আলোচনা করব। তো দেখে নিই কোন কোন টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে, প্রথমে হচ্ছে আমরা দেখব বিক্রিয়ার হার বা রেট সংক্রান্ত যে আলোচনা, সেটি নিয়ে কিন্তু আমরা একটু আলাপ করব এবং তার জন্য প্রয়োজনীয় যে হচ্ছে ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো সেগুলো আমরা সলভ করব। তো এটিগুলো আমাদের হচ্ছে গিয়ে বিষয়। তারপর সেকেন্ড যে আলোচনাটা হবে সেটা হচ্ছে আমাদের বিক্রিয়ার ক্রম নিয়ে আলোচনা বা রিয়াকশন অর্ডার নিয়ে আমাদের আলোচনা। তো বিক্রিয়ার ক্রম এই টপিকটি আমাদের হচ্ছে গিয়ে ইঞ্জিনিয়ারিং যেই অ্যাডমিশন প্রোগ্রাম বা যে কোনো অ্যাডমিশন প্রোগ্রামের জন্যই খুবই 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 গুরুত্বপূর্ণ একটি টপিক। কিন্তু দেখা যায় যে আমাদের যেই হচ্ছে গিয়ে এইচএসসির সিলেবাস বা আমাদের যেই হচ্ছে গিয়ে ইন্টারের যে সিলেবাস, সেটিতে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণভাবে এটা পড়ানো হয় না এবং এটি কিন্তু আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত নয়। তো আমরা এই জন্য চেষ্টা করব যে স্পেশালি এই টপিকটি যাতে আমরা একটু ভালোভাবে ডিসকাস করতে পারি, যাতে যারা হয়তো বা টপিকটির সাথে পরিচিত না, সবাই যাতে আমরা অ্যাটলিস্ট এই টপিকটি ভালোভাবে আয়ত্তে চলে আসে। তারপর আমাদের একটি খুবই পরিচিত একটি টপিক চলে আসবে, আরহেনিয়াসের সমীকরণ। এটা খুব সহজ মোটামুটি একটি টপিক, আরহেনিয়াসের সমীকরণ আমরা মোটামুটি সবাই জানি। সেটি নিয়ে আমরা একটু আলোচনা করব এবং সবার শেষে আমরা প্রভাবক নিয়ে একটা আলোচনা করব। তো এই 4টি টপিক হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়। তো চলো বন্ধুরা, দেরি না করে আমরা মূল আলোচনা শুরু করি। তো প্রথমে আমাদের যেই আলোচনার যে হচ্ছে কি টপিকটি চলে আসে, সেটি হলো বিক্রিয়ার হার। ঠিক আছে, তো প্রথমে আমাদের জানতে হবে বিক্রিয়ার হার কি। দেখো, বিক্রিয়ার হার হলো সহজ কথায় যে কোনো একটি বিক্রিয়ার প্রতি একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা কতটুকু হ্রাস পাচ্ছে অথবা উৎপাদের ঘনমাত্রা কতটুকু বৃদ্ধি পাচ্ছে। তার মানে বিক্রিয়কের হ্রাস পাওয়ার হার অথবা উৎপাদের বৃদ্ধি পাওয়ার হারকে বলা হচ্ছে বিক্রিয়ার হার। ঠিক আছে, তার মানে কোনো একটি বিক্রিয়ায় প্রতি একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা কতটুকু হ্রাস পাচ্ছে অথবা উৎপাদের ঘনমাত্রা কতটুকু বৃদ্ধি পাচ্ছে, সেই হিসাবটাকে বলা হয় বিক্রিয়ার হার। তাহলে বিক্রিয়ার হার যেগুলোটা আমি লিখতে পারি, বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রা হ্রাস অথবা বৃদ্ধি, তার মানে চেঞ্জ, সেটাকে লেখা যায়, আর ডিভাইড বাই ওই পরিবর্তন সংঘটনের প্রয়োজনীয় সময়। তো এটাকে আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে ডেল সি, তার মানে হচ্ছে গিয়ে আমাদের ঘনমাত্রার চেঞ্জ, ঘনমাত্রা পরিবর্তন, ডিভাইড বাই ডেল টি। এটাই হচ্ছে কিন্তু আমাদের হচ্ছে গিয়ে বিক্রিয়ার হার। এখন এটা যদি হয় বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাসের হার যদি হয়, তাহলে এটা যেহেতু আমাদের হ্রাস পাচ্ছে, তার মানে হচ্ছে নেগেটিভ চেঞ্জ হচ্ছে, সেজন্য সামনে একটা নেগেটিভ সাইন আসবে। আর যদি এটা হয় উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি, তাহলে তো আমাদের এটা পজিটিভই থাকবে। তো এটা হচ্ছে আমাদের বিক্রিয়ার হারের যে সমীকরণটা। এখন যখন আমাদের হচ্ছে গিয়ে এই পরিবর্তনটা খুবই ক্ষুদ্র একটা হচ্ছে গিয়ে আমাদের খুবই ক্ষুদ্র হয়, চেঞ্জটা যদি খুবই হচ্ছে কম হয়, তখন এটাকে হচ্ছে আমাদের কি প্রকাশ করতে পারি, ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে প্রকাশ করতে পারি। সেক্ষেত্রে আমাদের এটা হবে মাইনাস ডিসি বাই ডিটি। এটাও কিন্তু আমাদের সময়ের সাপেক্ষে ঘনমাত্রার চেঞ্জই বোঝাচ্ছে, অথবা প্লাস ডিএক্স বাই ডিটি। আর এটা হচ্ছে আমাদের উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধির হার, এটা হচ্ছে আমাদের বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পাওয়ার হার। আচ্ছা, তো আমরা এই সমীকরণ অথবা এই সমীকরণ যে কোনো একটা ইউজ করতে পারবো। বিক্রিয়ার হার আমরা এই সমীকরণের মাধ্যমে ইউজ করবো। ঠিক আছে, তো আমরা এখানে যেহেতু আমাদের উৎপাদেরটার ঘনমাত্রা বৃদ্ধি দুইটা সেম না করে, এখানে আমি হচ্ছে একটা এক্স দিয়ে দিই, ডেল এক্স বাই ডেল টি দিয়ে দিই, তাহলে আমাদের বুঝতে ব্যাপারটা সুবিধা হবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বিক্রিয়ার হার। এই সবগুলো বিক্রিয়ার হার সমীকরণ। তো এটা যদি আমি প্রয়োগ করতে চাই, ধরে নিই একটা রাসায়নিক বিক্রিয়া হচ্ছে আমাদের এ প্লাস বি পরিণত হচ্ছে পি এবং কিউতে। তো এখন এ হচ্ছে কি এ মোল, বি বিক্রিয়া করছে বি মোল, পি বিক্রিয়া করছে পি মোল, আর কিউ বিক্রিয়া করছে কিউ মোল। ঠিক আছে, আর বোঝার সুবিধার্থে ধরে নেয়া। তো এখন এই বিক্রিয়ার হার যদি আমি লিখতে চাই, খেয়াল করো, বিক্রিয়ার হার হিসাব করা হয় প্রতি মোলে। ঠিক আছে,
প্রতি মোলে। সেক্ষেত্রে এক্ষেত্রে আমাদের যদি হয় বিক্রিয়ার হারটা আমি নির্ণয় করার চেষ্টা করি, সহজ কথায় কী হবে, বিক্রিয়কের হ্রাসের হার, তার মানে কি মাইনাসের বিক্রিয়ককে এ বি, ঠিক আছে। তার মানে আমি বিক্রিয়ার হার যদি যে কোনো একটা বিক্রিয়ক দিয়ে নির্ণয় করার চেষ্টা করি, এরটা দিয়ে নির্ণয় করার চেষ্টা করি, তাহলে কী হবে, মাইনাসের ডি অফ এ, ঠিক আছে, এর ঘনমাত্রা হ্রাসের হার, ঠিক আছে, ইজুয়াল টু হবে বি, আমাদের কি বি হচ্ছে বিক্রিয়ক, তাহলে বি এর ঘনমাত্রা হ্রাসের হার ডি অফ বি ডিভাইড বাই ডিটি, ইজুয়াল টু হবে উৎপাদকে আছে পি, তার মানে পি এর ঘনমাত্রা বৃদ্ধির হার, তাহলে ডিপি বাই ডিটি, ইজুয়াল টু আছে হচ্ছে গিয়ে কিউ, তার মানে কিউ এর ঘনমাত্রা বৃদ্ধির হার ডি কিউ বাই ডিটি, ঠিক আছে। তো এখন যেহেতু আমাদের প্রতি এক মোল হিসাব করতে হবে, তো এখানে আমাদের এ আছে কয় মোল, এ মোল, তাহলে এই ক্ষেত্রে আমাদের কী হবে, এই এ মোলটাকে আমাদের সামনে কী হবে, ভাগ হিসেবে চলে আসবে, তাহলে কী হবে 1/a, এখানে আসবে 1/b ইন্টু, আর এখানে হবে কি এটার সামনে 1/p গুণ হয়ে যাবে, এদিকে চলে আসবে 1/q, মোল সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে, ঠিক আছে। তার মানে আমাদের বিক্রিয়ার হারের সমীকরণ যখন আমরা হিসাব করব, তখন আমরা কি করব, তখন আমরা প্রত্যেকটা আমাদের যেই হচ্ছে গিয়ে বিক্রিয়ক বা উৎপাদ থাকবে, প্রত্যেকটা বিক্রিয়ক বা উৎপাদের আমাদের যেই সহগ আছে, সহগ দিয়ে আমাদের কী হবে, আমাদের বিক্রিয়ার আমাদের যেই রেট রিঅ্যাকশন আছে, সেই রেট রিঅ্যাকশনে এটা ভাগ আকারে চলে আসবে। আচ্ছা, তো আমাদের এখানে দুইটা হচ্ছে গিয়ে বিক্রিয়া দেয়া আছে, তো আমি দুইটা বিক্রিয়ার হচ্ছে গিয়ে আমাদের রেট রিঅ্যাকশন লেখার চেষ্টা করি। প্রথম বিক্রিয়ার রেট রিঅ্যাকশন কী হবে, খুবই সহজ, ডিডিটি অফ কী হবে, PCl5, যেহেতু এটা হচ্ছে আমাদের কি বিক্রিয়ক, আমরা হ্রাস পাচ্ছে, তাহলে সামনে একটা মাইনাস, আর যেহেতু তার সাথে আমাদের কোনো সহগ নেই, তাহলে আমাদের এখানে 1 গুণ আকারে আছে, ইজিক্যাল টু আমাদের ডিডিটি অফ PCl3, তাই না, যেহেতু উৎপাদ এই জন্য পজিটিভ, কোনো সহগ নাই, ইজিক্যাল টু ডিডিটি অফ Cl2, ঠিক আছে। এই হচ্ছে আমাদের প্রথম রিঅ্যাকশনের আমাদের হচ্ছে গিয়ে রেট রিঅ্যাকশন। তো সেকেন্ডটা রেট রিঅ্যাকশন যদি করতে চাই, তাহলে আমাদের কি হবে, দেখো তো, ডিডিটি অফ NO2 সামনে আমাদের আসবে হাফ, ইজিক্যাল টু আবার 1/2, আচ্ছা এখানে একটা মাইনাস হবে কারণ বিক্রিয়ক, 1/2 আমাদের হবে হচ্ছে কি ডিডিটি অফ NO ইজিক্যাল টু ডিডিটি অফ অক্সিজেন, ঠিক আছে। দুইটা পজিটিভ, কারণ হচ্ছে আমাদের উৎপাদের বৃদ্ধির হার। এবার আমরা বিক্রিয়ার হার আমরা দেখে ফেললাম, এবার একটু ছোট একটা আলোচনা হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবকটা কি, ঠিক আছে। তো বিক্রিয়ার হার ধ্রুবকটা কীভাবে হচ্ছে নির্ণয় করা হয় সেটা যদি আমরা দেখি, সহজ কথা একটা সহজ এখানে রিঅ্যাকশন দেখার চেষ্টা করি। ধরো আমাদের এ পরিণত হচ্ছে বিতে, ঠিক আছে। তো এই বিক্রিয়ার হার, ঠিক আছে, আমরা এখন আমাদের যেই ভরক্রিয়ার সূত্র অনুযায়ী কোনো একটা বিক্রিয়ার হার বা রেট কী হয়, সমানুপাতিক হয় সেই বিক্রিয়ায় যে বিক্রিয়ক সমূহ অংশগ্রহণ করছে সেই বিক্রিয়ক সমূহ সক্রিয় ঘনমাত্রার সমানুপাতিক। তাহলে আমাদের আর সমানুপাতিক হবে কি, আর সমানুপাতিক হবে এ, এখান থেকে লিখতে পারি আর ইজিক্যাল টু কে ইন্টু এ, ঠিক আছে, লেখা যায়। এটা কিন্তু আমাদের হচ্ছে রেট রিঅ্যাকশন, আর ইজিক্যাল টু কে ইন্টু এ। এবার যদি এই যে আমাদের কে একটা ঘনমাত্রা, আমাদের যে ধ্রুবকটা আনলাম, এই কে কী বলা হয়, হচ্ছে আমাদের হার ধ্রুবক। কে কী বলা হয়, হার ধ্রুবক। এখন কে এর সংজ্ঞাটা কীভাবে দেওয়া যায়, দেখো এর মান যখন হবে 1, তার মানে বিক্রিয়ক সময়ের ঘনমাত্রার মান যখন হবে 1, সেক্ষেত্রে আমি আর ইজিক্যাল টু লিখতে পারি কে, তখন কী হবে, আমাদের বিক্রিয়ার হারই হবে বিক্রিয়ার হার ধ্রুবক। এটাকে কিন্তু এখানে সংজ্ঞাকারে লেখা হয়েছে, বিক্রিয়ক সমূহের ঘনমাত্রা একক হলে ওই বিক্রিয়ার হারকে সে বিক্রিয়ার হার ধ্রুবক বলা হয়। এটাই কিন্তু আমাদের সংজ্ঞায় লেখা হয়েছে। এখন একটা নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে এই কোনো একটা নির্দিষ্ট তাপমাত্রায়, একই তাপমাত্রায়
হার ধ্রুবকের মান সবসময় এক থাকে, কিন্তু তাপমাত্রার পরিবর্তন হলে হার ধ্রুবকের মানের পরিবর্তন ঘটে। এটা একটু মাথায় রাখবো যে আমরা কিন্তু নির্দিষ্ট টেম্পারেচারে হার ধ্রুবক কিন্তু আমাদের সেম নির্দিষ্ট হবে, একটা নির্দিষ্ট বিক্রিয়ার হার ধ্রুবক নির্দিষ্ট তাপমাত্রার সমান। আরেকটা হলো হচ্ছে গিয়ে আমাদের বিক্রিয়ার হার ধ্রুবকের একক বিক্রিয়ার ক্রমের উপর নির্ভরশীল। ঠিক আছে, বিক্রিয়ার ক্রমটা কত, প্রথম ক্রম বিক্রিয়া নাকি দ্বিতীয় ক্রম বিক্রিয়া নাকি জিরো অর্ডার রিয়াকশন মানে শূন্য ক্রম বিক্রিয়া, তার উপর বিক্রিয়ার হার ধ্রুবকের এককটা পরিবর্তিত হয়। এই জন্য আমরা কিন্তু সরাসরি বিক্রিয়ার হার ধ্রুবকের একক এখানে লিখতে পারলাম না। ঠিক আছে, তো আমাদের এই বিক্রিয়ার হার সংক্রান্ত আলোচনা তাহলে শেষ। আমরা বিক্রিয়ার হারের কয়েকটা ছোট কয়েকটা হচ্ছে গিয়ে প্রবলেম সলভ করব। প্রথমে যে প্রবলেমটা দেওয়া আছে এটা হচ্ছে বুয়েট এসেছিল 2014-15 সালে, খুবই ইজি একটা প্রবলেম। এখানে বলা আছে H2 প্লাস Br2 2HBr হাইড্রোজেন ব্রোমাইড উৎপন্ন করেছে। বিক্রিয়াটি একটি এত লিটার পাত্রে সম্পন্ন করা হলো, 0.250 লিটার পাত্রে সম্পন্ন করা হলো। 0.01 সেকেন্ডে ব্রোমিনের পরিমাণের পরিবর্তন যদি হয় -0.001 মোল, তাহলে বিক্রিয়ার হার নির্ণয় করো। ঠিক আছে, একদম ইজি একটা কিন্তু আমাদের এখানে প্রশ্নটা দিয়েছে। এখান থেকে আমাদের যেহেতু ব্রোমিন দিয়ে হিসাব করতে হবে, তাহলে ব্রোমিন দিয়ে আমি হচ্ছে হারের রিয়াকশনটা আমি বের করি। আর ইজ ইকুয়াল টু কী হবে, এখানে কোনো সহগ নাই, তাহলে আমাদের কী হবে এখানে হচ্ছে কি মাইনাসের ডি, এখানে হচ্ছে ব্রোমিনের ঘনমাত্রা ডিডিটি অফ ব্রোমিন, এটা লেখা যায়। অথবা আমি যদি হচ্ছে কি এটা যেহেতু আমাদের হচ্ছে কি খুব কম না, তাহলে আমি মাইনাসের ডেল Br2 ডিভাইড বাই ডেল টি লিখলাম, মানে ব্রোমিনের পরিবর্তনের হার ডিভাইড বাই ডেল টি। ব্রোমিনের ঘনমাত্রা পরিবর্তনের হার কি হচ্ছে আমাদের এখানে, আর আমাদের রিয়াকশনের রেট বলা হচ্ছে। তো এখন এখানে দেওয়া আছে কি, এখানে দেওয়া আছে পরিবর্তন -0.001 মোল, তার মানে শুধুমাত্র মোলে দেওয়া আছে। আর এখানে দেওয়া আছে আমাদের আয়তন, তাহলে আমাদের হচ্ছে ঘনমাত্রা আমরা কিন্তু খুব সহজেই বের করে ফেলতে পারি। এখান থেকে ঘনমাত্রা কতটুকু পরিবর্তিত হয়েছে সেটা হবে -0.001 ডিভাইড বাই 0.250। এখন এই মানটা যদি এখানে বসিয়ে দিই, তাহলে আমি এখানে পাবো হচ্ছে গিয়ে সামনে একটা মাইনাসের 0.001 ডিভাইড বাই 0.250 ডিভাইড বাই সময় দেওয়া আছে 0.01 সেকেন্ড। ঠিক আছে, সময় দেওয়া আছে 0.01 সেকেন্ড। তো এখানে তাহলে আমাদের হচ্ছে কি রিয়াকশনের রেটটা আমাদের এককটা কি আসবে, যে সবগুলো মান হিসেব করে নিই, তাহলে আমাদের মানটা আসে 0.4, এটা হচ্ছে আমাদের মান। এখন রেট এখানে কি হবে, রেট হবে আমাদের হচ্ছে গিয়ে মোল পার লিটার পার সেকেন্ড, এটা কিন্তু আমাদের আনসার। এখন আমাদের রেটের একক মোল পার লিটার পার সেকেন্ড কেন আশা করি বুঝতেই পারতেছি, ডেল সি বাই ডেল টি, এটা হচ্ছে আমাদের রেট, তাই না? তো এখানে আমাদের ডেল সি মানে হচ্ছে আমাদের মোল পার লিটার ঘনমাত্রা, আর ডেল টি হচ্ছে সেকেন্ড, তাহলে আমাদের কী আসবে মোল পার লিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটাই কিন্তু আমাদের একক, তো এইদিকে এককটা বসিয়ে দিলাম। তো এটা হচ্ছে আমাদের প্রথম কোশ্চেনের আমাদের আনসার। সেকেন্ড যে আমাদের হচ্ছে গিয়ে প্রশ্নটা আছে সেটা যদি আমরা দেখি, বলা আছে যে প্রারম্ভিক অবস্থায় একটি বিক্রিয়ার হার এত দেয়া আছে। ঠিক আছে, তো বিক্রিয়াটির হার ধ্রুবক দেওয়া আছে, আমাদের কিছু একটা মান দেওয়া আছে, আর প্রারম্ভিক অবস্থায় বিক্রিয়কের ঘনমাত্রা কত। এখন বিক্রিয়া কি কোনো কিছু কিন্তু বলা নেই। ঠিক আছে, তা আমরা ধরে নিতে পারি আমাদের তো ধরে নেই যে বিক্রিয়ার হার হচ্ছে গিয়ে আর। এখন আমরা জানি আর সমানুপাতিক হয় হচ্ছে গিয়ে আমাদের বিক্রিয়কের ঘনমাত্রা সি। এখান থেকে আমি লিখতে পারি আর ইজ ইকুয়াল টু কে ইন্টু সি, কে হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক। এখন এখান থেকে আমি লিখতে পারি বিক্রিয়কের ঘনমাত্রা বের করতে হবে, তার মানে সি ইজ ইকুয়াল টু আর বাই কে। এখন আমাদের এখানে দেওয়া আছে মান দেওয়া আছে, দেখো তো বিক্রিয়ার হার দেওয়া আছে, আর এর মান 2.2 × 10⁻⁵, এটা কিন্তু বিক্রিয়ার হার। আর আমাদের হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক দেওয়া আছে 1.1 × 10⁻⁴। তো আমি যদি এটা হিসাব করলে আমাদের কিন্তু মানটা চলে আসে হচ্ছে গিয়ে 0.2। এখন যেহেতু এটা কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা হিসাব করেছি, তাহলে এটা মানটা আসবে মোল পার লিটার বা মোল পার ডিএম কিউব, মোল ডিএম ইনভার্স 3। এটা কিন্তু আমাদের হচ্ছে আনসার। এটা কিন্তু বুয়েট এসেছিল 2003-04 সালে। আচ্ছা, এবার সবশেষ যে প্রশ্নটি আমাদের হচ্ছে গিয়ে এখানে আছে সেটি হচ্ছে গিয়ে বুয়েটে 2017-18 সালে আসা একটি প্রশ্ন, খুব রিসেন্টলি আসা একটি প্রশ্ন। এখানে দেওয়া আছে অ্যামোনিয়া অক্সিজেনের সাথে নিম্নলিখিতভাবে বিক্রিয়া করে। অ্যামোনিয়া অক্সিজেনের সাথে বিক্রিয়া করেছে, আমাদের NO আর হচ্ছে গিয়ে পানি উৎপন্ন করেছে। এখন কোনো মুহূর্তে অ্যামোনিয়া যদি
তো এখানে অ্যামোনিয়া আর অক্সিজেন পরস্পরের সাথে বিক্রিয়া করছে, তাই না? আচ্ছা, এখন বলেছে যে কোনো মুহূর্তে অ্যামোনিয়া এত হারে বিক্রিয়া করলে বিক্রিয়াটির হার সমীকরণ লিখো। আচ্ছা, আর হচ্ছে কি আমাদের H2O উৎপাদনের হার নির্ণয় করো। প্রথম কথা হচ্ছে বিক্রিয়ার হার সমীকরণ লিখতে কিন্তু আমার হচ্ছে কি অ্যামোনিয়া কত হারে বিক্রিয়া করছে সেটা কিন্তু আমার দেখার দরকার নাই। আমি বিক্রিয়ার হার সমীকরণ, বিক্রিয়ার যে রিয়াকশনটি দেওয়া আছে, সমীকরণটি দেওয়া আছে, তার থেকে আমি লিখতে পারবো, ঠিক আছে? তো সেটি যদি লিখি দেখো তো এটা কি হয়, কীরকম হবে, মাইনাসের 1/4 ডেল অ্যামোনিয়া del T is equal to minus 1/5 del O2 divided by del T is equal to 1/4 del NO divided by del T is equal to 1/6 del H2O divided by del T. এটা হচ্ছে আমাদের রেট রিয়াকশন। ওকে, তারপরের পার্টে চলে যাই। দেওয়া আছে অ্যামোনিয়া এত হারে বিক্রিয়া করে, তার মানে আমার কাছে ইনফরমেশন দেওয়া আছে যে অ্যামোনিয়ার বিক্রিয়া কতটুকু করছে সেটা হার, ঠিক আছে? তার মানে এটা 1 মোল পার লিটার পার সেকেন্ড হারে দেওয়া আছে, তার মানে এটা 1 মোলের জন্য দেওয়া আছে। তার মানে আমার কাছে ইনফরমেশনটা দেওয়া আছে m del NH3 ডিভাইড বাই del T, এটা ইজ ইকুয়াল টু কত? এটা ইজ ইকুয়াল টু দেওয়া আছে 0.24 মোল পার লিটার পার সেকেন্ড। এখন এখান থেকে আমার বের করতে হবে পানি উৎপন্ন হওয়ার হার, তার মানে আমার বের করতে হবে হচ্ছে গিয়ে del H2O ডিভাইড বাই del T। তাহলে আমি এখানে এই যে এইটা আর হচ্ছে গিয়ে এইটা, তার মানে অ্যামোনিয়ার পানির মধ্যে সম্পর্ক স্থাপন করব। তার মানে আমি লিখতে পারি এখান থেকে -1/4 del অ্যামোনিয়া ডিভাইড বাই del T ইজ ইকুয়াল টু 1/6 del H2O বাই del T। এখান থেকে আমি লিখতে পারি del H2O del T is equal to -6/4, আর এটার মান দেওয়া আছে হচ্ছে গিয়ে 0.24। তো যদি আমরা হচ্ছে এটা হিসাব করে ফেলি তাহলে আমাদের হচ্ছে গিয়ে মান চলে আসে 0.36। এটাও কিন্তু 1 মোলের জন্য, সেজন্য আমার হচ্ছে গিয়ে একক হবে মোল পার লিটার পার সেকেন্ড ইনভার্স 1। তো এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, তাহলে আমাদের মোটামুটি বিক্রিয়ার হার সংক্রান্ত যেই সমস্যাগুলো ছিল এগুলো আমরা দেখে নিলাম। এবার আমাদের যে হচ্ছে গিয়ে সেকেন্ড টপিকটা যেটা আমরা এখন আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে বিক্রিয়ার ক্রম, ঠিক আছে? এখন প্রথমে আমাদের যেহেতু এই টপিকটা অনেকেরই হচ্ছে গিয়ে বুঝতে অসুবিধা, আমরা একটু ডিটেলসে পড়ার চেষ্টা করব। তাহলে সেটার জন্য আগে আমার জানতে হবে যে বিক্রিয়ার ক্রম জিনিসটা কি। দেখো, বিক্রিয়ার ক্রম হলো কোনো একটি বিক্রিয়ার হার, ঠিক আছে? কোনো একটা বিক্রিয়ার হার বা রেট পরীক্ষালব্ধভাবে ওই বিক্রিয়ার বিক্রিয়ক সমূহের যে সকল ঘনমাত্রার পদের সমানুপাতিক, যে সকল মানে যে কয়টি ঘনমাত্রার পদের সমানুপাতিক সেই ঘাতের সমষ্টিকে ওই বিক্রিয়ার ক্রম বলে। দেখো, প্রথম কয়েকটা জিনিসের উপর কিন্তু আমার এখানে হচ্ছে গিয়ে এমফেসিস দিতে হবে। প্রথমটা হচ্ছে পরীক্ষালব্ধভাবে, এগুলো আমাদের বিক্রিয়ার ক্রম যাই হিসাব করা হয় না কেন সব কিন্তু হচ্ছে পরীক্ষালব্ধভাবে, যে অ্যাকচুয়ালি আমি হচ্ছে গিয়ে ল্যাবরেটরিতে টেস্ট করে দেখব যে এই বিক্রিয়াটার হার কোন কোন ঘনমাত্রার উপর নির্ভর করতেছে, মানে কোন কোন বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করতেছে। তো যতটা বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করতেছে সেই বিক্রিয়কগুলার ঘনমাত্রা পদের আমাদের ঘাতগুলাকে যদি আমি সমষ্টি করি তাহলে যেটা পাবো সেটাইকে বলা হবে বিক্রিয়ার ক্রম, ঠিক আছে? তো ধরো কোনো একটা বিক্রিয়ার পরীক্ষালব্ধ হার -dc/dt, এটা ধরো কোনো একটা বিক্রিয়ার পরীক্ষালব্ধ হার বা রেট আর ইজ ইকুয়াল টু যদি হয় আমরা জানি কি হয়, আর সমানুপাতিক হচ্ছে আমাদের সি, তাহলে এখান থেকে আমি লিখতে পারি আর ইজ ইকুয়াল টু কে সি। তো এখন যদি আমি হচ্ছে কোনো একটা বিক্রিয়ার পরীক্ষালব্ধ হার আর ইজ ইকুয়াল টু যদি পাই কে ইন্টু সি টু দি পাওয়ার এন, ঠিক আছে? তো কোনো একটা বিক্রিয়ার হার যদি বিক্রিয়ক সমূহের ঘনমাত্রার সমানুপাতিক, আমাদের যেই পদের সমানুপাতিক হয়েছে তার যে ঘাতটা হবে সেই ঘাতের সমষ্টিকে বলা হবে বিক্রিয়ার ক্রম। তাহলে এই ক্ষেত্রে আমাদের আর ইজ ইকুয়াল টু কে ইন্টু সি এন, সি টু দি পাওয়ার এন। তাহলে এখানে ঘাত কোনটু, আমাদের এন হচ্ছে ঘাত, তাহলে এই এন কি বলা হবে বিক্রিয়ার ক্রম, এই এন কি বলা হবে বিক্রিয়ার ক্রম। তো এখন এটি হচ্ছে আমাদের বিক্রিয়ার ক্রম, মানে কয়টি ঘনমাত্রা পদের সমানুপাতিক সেই সকল ঘনমাত্রা পদের ঘাতের সমষ্টিকে বলা হচ্ছে বিক্রিয়ার ক্রম। এখন বিক্রিয়ার ক্রম হচ্ছে গিয়ে বিভিন্ন রকম হতে পারে। তো আমরা হচ্ছে গিয়ে দেখি হচ্ছে সাধারণত প্রধানত তিনটা দেখি, 0 অর্ডার রিয়াকশন, ফার্স্ট অর্ডার রিয়াকশন আর হচ্ছে সেকেন্ড অর্ডার রিয়াকশন। তো আমরা প্রত্যেকটা সম্বন্ধে একটু বিস্তারিত আলোচনা করব।
দেখো প্রথমে হচ্ছে আমাদের চলে আসে হচ্ছে আমাদের শূন্য ক্রম বিক্রিয়া, শূন্য ক্রম বিক্রিয়া বা জিরো অর্ডার রিয়াকশন, জিরো অর্ডার রিয়াকশন। দেখো শূন্য ক্রম বিক্রিয়া হচ্ছে কি, যদি কোনো একটা বিক্রিয়ার আমাদের হার, ঠিক আছে, ওই বিক্রিয়ার বিক্রিয়ক সময়ের ঘনমাত্রার উপর নির্ভর না করে, তাহলে তাকে বলা হয় শূন্যক্রম বিক্রিয়া। তার মানে এই ক্ষেত্রে বিক্রিয়ার হার আমাদের কোনো ঘনমাত্রা রাশির উপর নির্ভর করছেই না, ঘনমাত্রার উপর নির্ভর করে না, সেক্ষেত্রে এটাকে বলা হবে শূন্য ক্রম বিক্রিয়া। কেমন একটা উদাহরণ যদি দেখি, দেখো তো এখানে আমাদের H2 আর Cl2 হাইড্রোজেন এবং ক্লোরিন বিক্রিয়া করে আমাদের কি উৎপন্ন করতেছে, আমাদের হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন করতেছে, তাই না, HCl উৎপন্ন করতেছে 2 মোল। এখন এটা হয় কিসের উপস্থিতিতে, সূর্যালোকের উপস্থিতিতে। এখানে আমাদের কি হবে, এখানে আমি লিখতে পারি Hµ, ঠিক আছে, সূর্যালোকের উপস্থিতিতে। তো এখন এই বিক্রিয়াটা হবে কি হবে না সেটা ডিপেন্ড করতেছে সূর্যালোক আছে কি নেই তার উপর। এই বিক্রিয়াটি হবে কি হবে না সেটা ডিপেন্ড করতেছে সূর্যালোক উপস্থিত কিনা তার উপর নির্ভর করতেছে। এক্ষেত্রে বিক্রিয়ার হার হাইড্রোজেন অথবা ক্লোরিন, তার মানে বিক্রিয়ার যেই দুইটা বিক্রিয়ক তার একটার উপরও ডিপেন্ড করে না, কোনোটার উপরে ডিপেন্ড করে না, হাইড্রোজেন অথবা ক্লোরিন কারোর উপর ডিপেন্ড করে না। তাহলে যেহেতু এই ক্ষেত্রে বিক্রিয়ার হার ওই বিক্রিয়ার বিক্রিয়ক সমূহের কোনোটির উপরই হচ্ছে কি আমাদের নির্ভর করছে না, সেক্ষেত্রে এই বিক্রিয়াটিকে বলা হবে শূন্য ক্রম বিক্রিয়া। এটাকে কি বলা হবে, শূন্য ক্রম বিক্রিয়া বা জিরো অর্ডার রিয়াকশন। কারণ এক্ষেত্রে আর ইজ ইকুয়াল টু কে ইন্টু সি টু দি পাওয়ার জিরো, কারণ আর ইজ ইকুয়াল টু হচ্ছে কি আমাদের কে, তাই না, এক্ষেত্রে সি টু দি পাওয়ার জিরো হওয়ার কারণে এটাকে বলা হবে জিরো অর্ডার রিয়াকশন। ঠিক আছে, তো আমরা যদি একটু হচ্ছে গিয়ে একটা সমীকরণ প্রতিপাদন করার চেষ্টা করি এখান থেকে, তো ধরে নিই একটা হচ্ছে গিয়ে বিক্রিয়া এ হচ্ছে বিক্রিয়ক, এ পরিণত হচ্ছে প্রোডাক্টে, এটা হচ্ছে আমাদের বিক্রিয়া এ পরিণত হচ্ছে প্রোডাক্টে। তো টি ইজ ইকুয়াল টু যখন 0 ছিল তখন ধরেছিল এর ধরে হচ্ছিল আমাদের এ মোল ছিল আর প্রোডাক্ট ছিল 0 মোল। টি ইজ ইকুয়াল টু যখন হচ্ছে টি এর সমান হবে, তার মানে সাম্যাবস্থায় উপনীত হবে, তখন ধরে নিলাম হচ্ছে আমাদের এ থেকে হচ্ছে আমাদের এক্স মোল পরিমাণ বিয়োজিত হয়ে হচ্ছে কি এক্সে পরিণত হইল। ঠিক আছে, এখন তাহলে আমাদের এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের বিক্রিয়ার হার, এটা একটু দাগ দিয়ে নিই, বিক্রিয়ার হার হচ্ছে গিয়ে ডিএক্স বাই ডিটি, এক্স উৎপন্ন হওয়ার হার, বিক্রিয়ার হার হচ্ছে ডিএক্স বাই ডিটি, ইজ ইকুয়াল টু হবে হচ্ছে গিয়ে আমাদের কে ইন্টু আমাদের বিক্রিয়কের ঘনমাত্রা কত, এ মাইনাস এক্স টু দি পাওয়ার জিরো। টু দি পাওয়ার জিরো কেন, টু দি পাওয়ার জিরো কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের জিরো অর্ডার রিয়াকশন, আমাদের এই এ মাইনাস এক্সের উপর, তার মানে হচ্ছে কি বিক্রিয়কের ঘনমাত্রার উপর কিন্তু বিক্রিয়ার হার নির্ভর করছে না, খেয়াল রাখতে হবে। তো এখান থেকে আমি লিখতে পারি ডিএক্স বাই ডিটি বা বিক্রিয়ার হার ইজ ইকুয়াল টু কে, এখান থেকে আমি লিখতে পারি হচ্ছে গিয়ে ডিএক্স ইজ ইকুয়াল টু কে ডিটি। এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি উভয় পক্ষে, তাহলে আমি পাই হচ্ছে গিয়ে এক্স ইজ ইকুয়াল টু আমাদের কে ইন্টু টি, ঠিক আছে, প্লাস সি হচ্ছে আমাদের হচ্ছে গিয়ে আমাদের যে হচ্ছে ইন্টিগ্রাল ধ্রুবক, যে হচ্ছে গিয়ে অন্তরীকরণ যে ধ্রুবক সেটা। তো এই সি এর মানটা আমি বের করতে পারি কীভাবে, যদি হচ্ছে গিয়ে টি এর মান হয় 0, যখন টি ইজ ইকুয়াল টু 0 তখন এক্স ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমি পাই হচ্ছে গিয়ে এক্স এর মানও 0 যদি বসাই, টি এর মানও যদি 0 বসাই, তাহলে আমি হচ্ছে গিয়ে পাচ্ছি সি ইজ ইকুয়াল টু 0, তার মানে সি এর মান 0, তাহলে আমি এখান থেকে লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু কেটি। ঠিক আছে, এক্স ইজ ইকুয়াল টু কেটি। তাহলে আমি বেশ কিছু সমীকরণ পাচ্ছি, একটা হচ্ছে ডিএক্স বাই ডিটি ইজ ইকুয়াল টু কে বা বিক্রিয়ার হার হচ্ছে সবসময় ধ্রুবক, আর এটা হচ্ছে আমাদের এক্স ইজ ইকুয়াল টু কেটি, তাই না। আচ্ছা, এখন এই এক্স ইজ ইকুয়াল টু কেটি সমীকরণ থেকে আমি হচ্ছে গিয়ে এটার হচ্ছে গিয়ে অর্ধ আমাদের যে হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে টি হাফ, ঠিক আছে, বা হচ্ছে আমাদের হচ্ছে গিয়ে টি হাফ বা অর্ধায়ু যদি হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে নির্ণয় করার চেষ্টা করি, তাহলে অর্ধায়ু কখন হবে, টি হাফ কখন হবে, টি হাফ বা অর্ধায়ু ইকুয়াল টু হচ্ছে গিয়ে আমাদের সেই মোমেন্টটাকে বোঝায় যখন হচ্ছে আমাদের কি হবে, আমাদের হচ্ছে গিয়ে টি হাফ তখনই হয় যখন আমাদের হচ্ছে গিয়ে ঠিক অর্ধেক পরিমাণ হচ্ছে বিক্রিয়ক ভেঙে যাবে। তার মানে আমাদের এক্সের মান হবে, এক্স ইজ ইকুয়াল টু হবে এর অর্ধেক, তার মানে এ বাই 2। ঠিক আছে, তাহলে এ বাই 2 হলে টি হাফের মান পাওয়া যাবে। তাহলে আমি এই টি যখন হচ্ছে গিয়ে এক্সের মান আমি বসাবো, এ বাই 2 ইজ ইকুয়াল টু হবে কে ইন্টু, আর এখানে লিখতে পারবো আমি টি হাফ। এখান থেকে কিন্তু আমি পাচ্ছি হচ্ছে গিয়ে টি হাফ ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে
A/2K। এটা হচ্ছে আমাদের অর্ধবিক্রিয়ার সমীকরণ। এটা হচ্ছে কি আমাদের সেকেন্ড সমীকরণ। আচ্ছা, তো আমাদের কিন্তু বেশ কিছু সমীকরণ কিন্তু এখান থেকে আমরা পেয়ে গেলাম। এবার মাঝে মাঝে হচ্ছে কি আমাদের সরাসরি হচ্ছে লেখচিত্র দেয় যে এটার নিচেরটা কোন ধরনের হচ্ছে গিয়ে বিক্রিয়া। তো সেক্ষেত্রে আমরা একটু দেখি, এখানে কিন্তু দুইটা লেখচিত্র আঁকতে পারি এখান থেকে। প্রথম লেখচিত্র হচ্ছে কি আমাদের সময়ের সাথে যদি আমি হচ্ছে গিয়ে উৎপাদের পরিমাণেরটা যদি আমি হচ্ছে লেখচিত্র আঁকি, তাহলে আমরা দেখতেছি হচ্ছে গিয়ে x = KT, x = KT, তার মানে x সমানুপাতিক t, তার মানে সমানুপাতিক সম্পর্ক, তার মানে এটা একটা মূল বিন্দুগামী সরলরেখা হবে। ঠিক আছে। আবার যদি দেখো তো, যদি এটা হয় একটা, যদি আমি হচ্ছে গিয়ে বিক্রিয়ার হারের সাথে dx/dt সময়ের সমীকরণ আঁকি, তাহলে দেখো তো dx/dt = k, তার মানে সর্বদা ধ্রুবক, তার মানে এটা হবে একটা x অক্ষের সাথে সমান্তরাল একটা সমীকরণ হবে। এই দুটো লেখচিত্র কিন্তু আমরা এখান থেকে আঁকতে পারি। আচ্ছা, তো বিক্রিয়ার প্রথম আমাদের শূন্যক্রম বিক্রিয়ার কিছু হচ্ছে যে সূত্রগুলো আমরা প্রতিপাদন করলাম সেগুলো এখানে প্রকাশ করা হয়েছে। বিক্রিয়ার হার dc/dt - dc/dt অথবা dx/dt = আমি লিখতে পারি হচ্ছে গিয়ে k × c⁻0, তার মানে k, তার মানে হচ্ছে গিয়ে আমাদের বিক্রিয়ার হার হচ্ছে কি k। এখান থেকে কিন্তু লেখা যায় এটা। হার ধ্রুবকের একক কী হবে? যেহেতু আমাদের হার ধ্রুবক হচ্ছে কি আমাদের বিক্রিয়ার হার, তাহলে বিক্রিয়ার হারের একক কী হবে? বিক্রিয়ার হার ধ্রুবকের একক। তো বিক্রিয়ার হারের একক কি? মোল/লিটার/সেকেন্ড। তাহলে এটা হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবকের একক। দেখো, হার ধ্রুবকের একক নির্ণয় করা কিন্তু বিক্রিয়ার ক্রমের কিন্তু অন্যতম একটা প্রধান কাজ। বিক্রিয়ার ক্রম নির্ণয় করলে আমরা হার ধ্রুবকের একক নির্ণয় করতে পারি। আর অর্ধেয় তো আমরা হিসাব করলাম, অর্ধেয় T½ = A/2K। আচ্ছা, তো এবার আমরা চলে যাব হচ্ছে গিয়ে প্রথম ক্রম বিক্রিয়া। তো প্রথম ক্রম বিক্রিয়া কি? প্রথম ক্রম বিক্রিয়া হলো যদি কোনো বিক্রিয়ার হার ওই বিক্রিয়ার একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর অথবা বিক্রিয়কের কোনো একটি বিক্রিয়কের ঘনমাত্রার প্রথম ঘাতের সমানুপাতিক হয়। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে বলা হবে কি আমাদের বিক্রিয়াটিকে প্রথম ক্রম বিক্রিয়া বলে। ঠিক আছে, তো কোনো একটি বিক্রিয়ার হার যদি ওই বিক্রিয়ার একটি বিক্রিয়কের ঘনমাত্রার প্রথম ঘাতের সমানুপাতিক হয়, খেয়াল রাখতে হবে প্রথম ঘাতের সমানুপাতিক হয়, সেই ক্ষেত্রে আমাদের বিক্রিয়াটিকে বলবো প্রথম ক্রম বিক্রিয়া। একটি উদাহরণ দেওয়া আছে, আমাদের N2O5 আমাদের ভেঙে আমাদের দুটি হচ্ছে NO আর হচ্ছে অক্সিজেন তৈরি করছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটি বিক্রিয়া। তো এই বিক্রিয়ার হার কিন্তু পুরোটাই নির্ভর করছে হচ্ছে আমাদের আর সমানুপাতিক N2O5 ডাইনাইট্রোজেন পেন্টঅক্সাইডের ঘনমাত্রার উপর। এখান থেকে লিখতে পারি R = K × N2O5। তো এই যে আমাদের ঘনমাত্রার উপর নির্ভর করছে, তো এই ঘনমাত্রার ঘাত কত? 1। তাহলে আমি লিখতে পারি যে এই বিক্রিয়ার হার হচ্ছে গিয়ে আমাদের N2O5 এর প্রথম ঘাতের সমানুপাতিক। যেহেতু প্রথম ঘাতের সমানুপাতিক, তাহলে এই 1 থেকে আমি এটাকে বলতে পারি এটা ফার্স্ট অর্ডার রিয়াকশন বা আমাদের প্রথম ক্রম বিক্রিয়া। ঠিক আছে, কারণ এখানে হচ্ছে আমাদের বিক্রিয়াটি হার ওই বিক্রিয়ার বিক্রিয়ক N2O5 এর ঘনমাত্রার প্রথম ঘাতের সমানুপাতিক, এই জন্য এটাকে আমি ফার্স্ট অর্ডার রিয়াকশন লিখতে পারি। তো এবার যদি আমি এটার থেকে কিছু সূত্র প্রতিপাদন করতে চাই, তাহলে আমি চলে আসি। প্রথমে ধরে নেই বিক্রিয়াটি হচ্ছে আমাদের এ থেকে আমাদের প্রোডাক্ট উৎপন্ন হলো। ঠিক আছে, তো যখন T = 0 ছিল তখন আমাদের এ ছিল A পরিমাণ, প্রোডাক্ট ছিল 0। T = যখন টিতে পরিণত হলো, তাহলে A- এর হচ্ছে কি X আর প্রোডাক্ট উৎপন্ন হলো হচ্ছে X পরিমাণ। ঠিক আছে, প্রোডাক্ট উৎপন্ন হয়েছে কতটুকু? X পরিমাণ। তো এই বিক্রিয়ার হার কী হবে এখানে লিখে নিই। এই বিক্রিয়ার হার হচ্ছে গিয়ে dx/dt = কী হবে? K × আমাদের বিক্রিয়কের ঘনমাত্রা কত? A-x⁻1, যেহেতু প্রথম ক্রম বিক্রিয়া এখানে হচ্ছে 1। এখান থেকে আমি লিখতে পারি dx/dt = K × A-x। এখান থেকে আমি লিখতে পারি dx/A-x = K × dt। ইন্টিগ্রেশন করলে উভয় পক্ষকে আমি পেয়ে যাব এই 1/A-x ইন্টিগ্রেশন করলে আমি পাবো হচ্ছে মাইনাসের ln A-x = হচ্ছে গিয়ে KT + C। ঠিক আছে, তো এখানে যদি আমি এখন C হচ্ছে আমাদের যেই যুগজীকরণ যে হচ্ছে ধ্রুবক, এটাকে যদি আমি হচ্ছে নির্ণয় করতে চাই, তাহলে যখন T = 0 তখন আমাদের X = কী হবে? 0 হবে।
কারণ কোনো আমাদের প্রোডাক্ট উৎপন্ন হয়নি। সেক্ষেত্রে আমি লিখতে পারি সি ইজ ইকুয়াল টু কত আসে, মাইনাসের লন এ। তাহলে এই মানটা যদি এখানে বসিয়ে দিই তাহলে আমি পাচ্ছি মাইনাসের লন এ মাইনাসের এক্স। এই সিটাকে এই পাশে নিয়ে আসলাম, আচ্ছা সিটাকে যদি এদিকে নিয়ে আসলে মাইনাস সি, আর সি ইজ ইকুয়াল টু মাইনাস লন এ, তাহলে এটা হয়ে যাবে প্লাস লন এ ইজ ইকুয়াল টু কেটি। একটু এটা একটু লেখার একটু বৃষ্টি হয়ে গেছে, আমি একটু ঠিক করে দিই। লন এ, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু আমি লিখতে পারি কেটি ইজ ইকুয়াল টু লন এ মাইনাসের লন এ মাইনাস এক্স। তাহলে লিখতে পারি লন এ বাই এ মাইনাসের এক্স। এখান থেকে আমি লিখতে পারি কে ইজ ইকুয়াল টু 1/t ইন্টু লন এ বাই এ মাইনাসের এক্স। আচ্ছা, তো এখন এই লনটাকে যদি আমি লগে নিয়ে যাই তাহলে কিন্তু এটা মানটা চেঞ্জ হবে। সেক্ষেত্রে কিন্তু কী হবে, সেক্ষেত্রে লিখতে পারবো কে ইজ ইকুয়াল টু লনের জায়গায় যদি লগ আনি তাহলে লিখতে পারবো 2.303 ডিভাইড বাই টি লগ এ বাই এ মাইনাসের এক্স। আচ্ছা, এবার একটু এই জায়গাটা মুছে নিচ্ছি। এখানে আমরা কিছু সমীকরণ করব। তো এবার যদি আমরা অর্ধায়ও নির্ণয় করার চেষ্টা করি, তাহলে এখানে একটা দাগ দিয়ে নিই, আমরা এই জায়গাটায় নির্ণয় করার চেষ্টা করব। তো অর্ধায়ু যখন আমাদের টি ইজ ইকুয়াল টু টি হাফ, তাই না, অর্ধায়ু তখন আমাদের এক্স, তাই না, যে আমাদের কি হইতে হবে, বিক্রিয়কের অর্ধেক পরিমাণ কিন্তু আমাদের কী হয়ে যেতে হবে, বিয়োজিত হয়ে যেতে হবে। তাহলে বিক্রিয়কের এ আছে, তাহলে আমাদের এক্স ইজ ইকুয়াল টু হইতে হবে কত, এ বাই টু, তাই না, এ বাই টু। তাহলে আমি এটাকে লিখতে পারি কি টি ইজ ইকুয়াল টু টি হাফ। এখন এই মানটা যদি বসিয়ে দিই তাহলে কে ইজ ইকুয়াল টু চলে আসে 2.303, টি এর জায়গায় বসালাম টি হাফ, আর এখানে আসবে গিয়ে লগ এখানে এ ডিভাইড বাই এখানে এ মাইনাস এক্স করলে এক্সের মান যেহেতু এ বাই টু, এ মাইনাস এ বাই টুর মান কিন্তু আসবে কত, এ বাই টু। এ কাটা, তাহলে এটা টুটা উপরে চলে যায়, টুটা উপরে গেলে চলে আসছে লগ টু, তাই না। তাহলে লিখতে পারি 2.303 ইন্টু লগ টু ডিভাইড বাই টি হাফ। এখান থেকে কিন্তু আমি লিখতে পারি টি হাফটাকে যদি এদিকে চলে আসে আর কেটা যদি ওই পাশে চলে যায়, টি হাফ ইজ ইকুয়াল টু 2.303 লগ টুর একটা মান আসবে, লগ টুর যদি মানটা আসে তাহলে এটার সাথে গুণ করলে আমি পাবো 0.693 ডিভাইড বাই কে। তার মানে আমি লিখতে পারি টি হাফ, তার মানে অর্ধায়ু ইজ ইকুয়াল টু 0.693 ডিভাইড বাই কে। এটা কিন্তু আমাদের অর্ধায়ুর সমীকরণ, ঠিক আছে। তাহলে এই সব সমীকরণ কিন্তু আমরা প্রথম ক্রম বিক্রিয়া থেকে আমরা প্রতিপাদন করতে পারলাম। তো সমীকরণগুলো হবে, দেখো, বিক্রিয়ার হার, প্রথমে বিক্রিয়ার হার ডিসি বাই ডিটি ইজ ইকুয়াল টু কে ইন্টু সি টু দি পাওয়ার 1 কারণে এটা প্রথম ক্রম বিক্রিয়া। হার ধ্রুবক কে ইজ ইকুয়াল টু মান 1/t লন এ বাই এ মাইনাস এক্স। এখন হার ধ্রুবকের একক যেহেতু আমাদের হার ধ্রুবকের একক আর ইজ ইকুয়াল টু কে ইন্টু সি, এক্ষেত্রে আমাদের কী হবে, কে ইজ ইকুয়াল টু আর বাই সি। এখন রেটের একক মোল পার লিটার পার সেকেন্ড, আর কনসেন্ট্রেশন একক মোল পার লিটার। তাহলে কাটা গেলে আমাদের কি থাকে, শুধু থাকে সেকেন্ড ইনভার্স 1। তাহলে আমাদের হার ধ্রুবকের একক কী থাকবে, এস ইনভার্স 1, সেকেন্ড ইনভার্স 1। আর অর্ধেক আমরা হিসাব করলাম কত, টি হাফ ইজ ইকুয়াল টু লন 2/k বা 0.693 ডিভাইড বাই কে। এখন এটি আমাদের প্রথম ক্রম বিক্রিয়া। এখন প্রথম ক্রম বিক্রিয়ার ব্যাপারে কতগুলো তথ্য আমাদের জানা দরকার। প্রথম কথা দেখো, প্রথম ক্রম বিক্রিয়ার আমাদের অর্ধায়ু টি হাফ ইজ ইকুয়াল টু 0.693 বাই কে। দেখো এই দুইটাই কিন্তু আমাদের ধ্রুবক, তার মানে প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু কিন্তু সবসময় ধ্রুবক, আচ্ছা, এবার প্রথম ক্রম বিক্রিয়ার আরেকটা ব্যাপার আমাদের প্রথম ক্রম বিক্রিয়া কখনো শেষ হয় না,
আর আরেকটা ব্যাপার হলো প্রথম ক্রমবিক্রিয়া যত ধরনের তেজস্ক্রিয় ভাঙন আছে সকল ধরনের তেজস্ক্রিয় ভাঙন কিন্তু কি প্রথম ক্রমবিক্রিয়া। সকল ধরনের তেজস্ক্রিয় ভাঙন কিন্তু আমাদের প্রথম ক্রমবিক্রিয়া। এটাও কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার আমরা চলে আসি হচ্ছে কি আমাদের দ্বিতীয় ক্রমবিক্রিয়া। আমরা জিরো অর্ডার রিয়াকশন দেখলাম, আমাদের ফার্স্ট অর্ডার রিয়াকশন দেখা হয়ে গেল। এবার আমরা দেখব হচ্ছে সেকেন্ড অর্ডার রিয়াকশন। দ্বিতীয় ক্রমবিক্রিয়া কোনটি? দ্বিতীয় ক্রমবিক্রিয়া হলো যদি কোনো একটি বিক্রিয়ার হার ওই বিক্রিয়ার একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার দ্বিতীয় ঘাতের সমানুপাতিক হয়, অথবা দুটি ভিন্ন ভিন্ন বিক্রিয়কের ঘনমাত্রার একক ঘাতের সমানুপাতিক হয়, তবে তাকে দ্বিতীয় ক্রমবিক্রিয়া বলে। তার মানে যদি এমন হয় যে কোনো একটি বিক্রিয়াতে যদি একটি বিক্রিয়ক থাকে কিন্তু বিক্রিয়ার হার যদি ওই বিক্রিয়কের দ্বিতীয় ঘাতের সমানুপাতিক হয় ঘনমাত্রার, আর অথবা যদি কোনো একটি বিক্রিয়া একাধিক বিক্রিয়ক থাকে আর বিক্রিয়ার হার যদি বিক্রিয়ক সমূহের ঘনমাত্রার একক ঘাতের সমানুপাতিক হয়, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এটাকে বলা হবে দ্বিতীয় ক্রমবিক্রিয়া। ঠিক আছে, এখানে যে উদাহরণটি দেওয়া আছে তাদের বিক্রিয়কের সংখ্যা একটি দুটি নয়। যদি দুটি হইতো তাহলে কিন্তু অন্যরকম হতো ব্যাপারটা। তো একটি বিক্রিয়কই দেওয়া আছে, কিন্তু এই বিক্রিয়কটির ক্ষেত্রে তার আমাদের যে বিক্রিয়ার হার রেট রিয়াকশন যদি আমি লিখি, রেট সমানুপাতিক হবে নাইট্রোজেন ডাইঅক্সাইড ভেঙে নাইট্রোজেন অক্সাইড আর হচ্ছে গিয়ে অক্সিজেনে পরিণত হচ্ছে। রেট রিয়াকশন সমানুপাতিক হবে নাইট্রোজেন ডাইঅক্সাইড, কিন্তু তার আমাদের কিসের 2-এর ঘাতের সমানুপাতিক। এখান থেকে আমি লিখতে পারি আর ইজ ইকুয়াল টু কে ইন্টু নাইট্রোজেন ডাইঅক্সাইড স্কোয়ার। এখন এখানে আমাদের বিক্রিয়ার হারটা কিসের সমানুপাতিক? আমাদের নাইট্রোজেন ডাইঅক্সাইডের 2-এর ঘাতের সমানুপাতিক, দ্বিতীয় ঘাতের সমানুপাতিক। যেহেতু দ্বিতীয় ঘাতের সমানুপাতিক, সেক্ষেত্রে বিক্রিয়ার ক্রম হচ্ছে আমাদের কত? 2। তার মানে এটা হচ্ছে আমাদের একটা সেকেন্ড অর্ডার রিয়াকশন। ঠিক আছে, এটা একটা সেকেন্ড অর্ডার রিয়াকশন। এখন যদি আমি এই সেকেন্ড অর্ডার রিয়াকশনের জন্য হচ্ছে আমাদের সূত্র প্রতিপাদন করার চেষ্টা করি, তাহলে হচ্ছে গিয়ে ধরে নেই একটা হচ্ছে গিয়ে আমাদের এ, ধরো 2A পরিণত হচ্ছে প্রোডাক্টে। 2 কেন দিলাম? কারণ এক্ষেত্রে আমাদের হচ্ছে 2 মোল অংশগ্রহণ করছে, এবং এই জন্যে কিন্তু এটার কিন্তু রিয়াকশন রেট আমাদের হচ্ছে গিয়ে বিক্রিয়ক এর ঘনমাত্রার আমাদের দ্বিতীয় ঘাতের সমানুপাতিক। আচ্ছা, এখন টি ইজ ইকুয়াল টু যখন 0, তখন ধরে নিই এটার পরিমাণ ছিল এ, আর প্রোডাক্ট তখনও উৎপন্ন হয় নাই 0। টি ইজ ইকুয়াল টু যখন টি, তখন আমাদের এ থেকে এক্স পরিমাণ বিয়োজিত হয়ে এক্স পরিমাণ প্রোডাক্ট উৎপন্ন হলো। এখান থেকে আমি লিখতে পারি ডিএক্স বাই ডিটি বা বিক্রিয়ার হার আমাদের হচ্ছে গিয়ে ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কে ইন্টু এ মাইনাস এক্স, বিক্রিয়কের ঘনমাত্রা এ মাইনাস এক্স তার দ্বিতীয় ঘাতের সমানুপাতিক বা দ্বিতীয় ঘাতের সমানুপাতিক, যেহেতু এটা আমি লিখতে পারি। এখন এখান থেকে আমি লিখতে পারি হচ্ছে গিয়ে ডিএক্স বাই এ মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কে ডিটি। এটা যদি আমি ইন্টিগ্রেশন করি উভয় পক্ষকে, তাহলে আমি পেয়ে যাচ্ছি হচ্ছে গিয়ে এ মাইনাস এক্স স্কোয়ারকে যদি ইন্টিগ্রেশন করি, তাহলে আমি পেয়ে যাচ্ছি হচ্ছে 1 বাই এ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের কে টি প্লাস সি। সি হচ্ছে আমাদের যুগচীকরণ ধ্রুবক। এটার মান আমি বের করবো কীভাবে? যখন টি ইজ ইকুয়াল টু 0, তখন এক্স ইজ ইকুয়াল টু 0, সেক্ষেত্রে সি এর মান আমি পাই সি ইজ ইকুয়াল টু 1 বাই এ। তাহলে আমি এখান থেকে লিখতে পারি 1 বাই এ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কে টি প্লাস 1 বাই এ। তাহলে এখান থেকে আমি লিখতে পারি হচ্ছে গিয়ে কে টি ইজ ইকুয়াল টু 1 বাই এ মাইনাস এক্স মাইনাসের 1 বাই এ ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে এক্স ডিভাইডেড বাই এ ইন্টু এ মাইনাস এক্স। তাদেরকে হচ্ছে আমাদের তাদের মধ্যে যোগ বিয়োগ করলে কিন্তু আমি এই মানটি পেয়ে যাব। আচ্ছা, এখন যদি আমি এখান থেকে যদি হচ্ছে কি আমি অর্ধায়ু বের করার চেষ্টা করি, টি হাফ, তো টাইম ইজ ইকুয়াল টু যখন টি হাফ বা অর্ধায়ু, তখন আমাদের কিন্তু হচ্ছে কি আমি আবারও আগের মতোই আমাদের এক্স ইজ ইকুয়াল টু হবে কত? আমাদের মূল যেই আছে গিয়ে বিক্রিয়কের পরিমাণ ছিল তার অর্ধেক, তার মানে এক্স ইজ ইকুয়াল টু হবে এ বাই 2, তার মানে এ বাই 2 পরিমাণ হচ্ছে বিয়োজিত হয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে আমাদের কী হবে? টি হাফ ইজ ইকুয়াল টু
এই কেটাকে এদিকে নিয়ে আসলাম, 1/k ইন্টু a/2 ডিভাইড বাই a/, একটু মুছে ফেলি, a ইন্টু a মাইনাসের a/2। এখান থেকে কিন্তু লিখতে পারি 1/k ইন্টু আমাদের a/2 বাই a/2 ইন্টু a/2 কাটা, তাহলে আমি থাকতেছে কি 1/k ইন্টু 1/a। তাহলে কিন্তু আমাদের হচ্ছে কি টি হাফ বা অর্ধায় হচ্ছে কি ইজ ইকুয়াল টু 1/, k ইন্টু 1/a। এটা কিন্তু হচ্ছে আমাদের অর্ধায়ু। এখান থেকে কিন্তু আমি লিখতে পারি অর্ধায়ু টি হাফ সমানুপাতিক 1/a। তাহলে দ্বিতীয় ক্রম বিক্রিয়া আমি কি পাচ্ছি দেখো, যদি একটি মাত্র বিক্রিয়ক হয় এবং বিক্রিয়ার হার যদি বিক্রিয়কের ঘনমাত্রার দ্বিতীয় ঘাতের সমানুপাতিক হয়, তাহলে আমাদের বিক্রিয়ার হার ইজ ইকুয়াল টু kc², দ্বিতীয় ঘাতের সমানুপাতিক। কিন্তু যদি বিক্রিয়ার হারটা যদি দুটি ভিন্ন ভিন্ন বিক্রিয়কের একক ঘনমাত্রার সমানুপাতিক হয়, তাহলে আমাদের কি হবে, বিক্রিয়ার হার কিন্তু আমি লিখতে পারবো k ইন্টু c1 ইন্টু c2। তাহলে আমাদের প্রথম বিক্রিয়কের ঘনমাত্রা c1, দ্বিতীয় বিক্রিয়কের ঘনমাত্রা c2। একইভাবে আমরা কিন্তু সব কিছু নির্ণয় করেছি একটি মাত্র বিক্রিয়কের দ্বিতীয় ঘাতের ঘনমাত্রার সমানুপাতিক ধরে। সেক্ষেত্রে আমাদের হার ধ্রুবক আসে k ইজ ইকুয়াল টু 1/t ইন্টু x ডিভাইড বাই a ইন্টু a মাইনাস x। কিন্তু যদি দুটি ভিন্ন ভিন্ন বিক্রিয়কের প্রথম ঘাতের সমানুপাতিক হতো, তাহলে কিন্তু আমাদের হচ্ছে গিয়ে বিক্রিয়ার হার ধ্রুবকের মানটা আসতো এরকম কিছু একটা। আচ্ছা, এবার হার ধ্রুবকের একক যদি আমি নির্ণয় করতে চাই, তাহলে হচ্ছে গিয়ে আগের মতোই r ইজ ইকুয়াল টু kc²। তাহলে এখান থেকে লিখতে পারি k ইজ ইকুয়াল টু হচ্ছে r/c²। তাহলে এখানে লেখা যায় মোল পার লিটার পার সেকেন্ড ডিভাইড বাই মোল পার লিটার ইন্টু মোল পার লিটার কারা আছে। তাহলে আমি লিখতে পারি হচ্ছে গিয়ে কি লেখা যায় দেখো তো, লিটারটা উপরে যাবে, পার মোল পার সেকেন্ড। এটা কিন্তু আমাদের হচ্ছে হার ধ্রুবকের একক, লিটার পার মোল পার সেকেন্ড। আর অর্ধায়ু তো আমরা নির্ণয় করলাম টি হাফ ইজ ইকুয়াল টু 1/k ইন্টু 1/a। তাহলে এটা হচ্ছে আমাদের বিক্রিয়ার ক্রম। বিক্রিয়ার ক্রম নিয়ে আলোচনা মোটামুটি হলো। আচ্ছা, এক্ষেত্রে একটি আলোচনা বাকি রয়ে যায়, সেটি হলো হচ্ছে বিক্রিয়ার ক্রমের সাথে আণবিকত্বের একটা সম্পর্ক রয়েছে। দেখো, আণবিকত্ব জিনিসটা কি? সহজ কথা হচ্ছে আণবিকত্ব হচ্ছে গিয়ে কোনো একটি বিক্রিয়ায় আমাদের যতটি অণু বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকেই বলা হয় বিক্রিয়ার আণবিকত্ব। এখন মাঝে মাঝে হয়তো আমাদের বিক্রিয়ার আণবিকত্ব এবং বিক্রিয়ার ক্রম একদম সেমই হচ্ছে গিয়ে মনে হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমাদের আণবিকত্ব আর বিক্রিয়ার ক্রম সেম জিনিস না। দেখো, ধরো একটা রিয়াকশন যেটা আমরা শুরুতে দেখেছিলাম H2+Cl2, তারা বিক্রিয়া অংশগ্রহণ করছে, Hμ সূর্যালোকের উপস্থিতিতে HCl উৎপন্ন করছে। এই বিক্রিয়ার ক্রম কিন্তু আমাদের কত ছিল? অর্ডার ছিল আমাদের জিরো। কারণ এই বিক্রিয়ার আমাদের হচ্ছে হার কিন্তু কোনোটির ঘনমাত্রার উপর নির্ভরশীল নয়। কিন্তু বিক্রিয়ার আণবিকত্ব করতে হবে। দেখো তো, বিক্রিয়ার কয়েকটি অণু অংশগ্রহণ করছে, 2 অণু অংশগ্রহণ করছে, তাহলে বিক্রিয়ার আণবিকত্ব হবে এখানে 2। তার মানে বিক্রিয়াটি জিরো অর্ডার রিয়াকশন হলো, শূন্যক্রম বিক্রিয়া হলো, বিক্রিয়ার আণবিকত্ব কিন্তু হচ্ছে আমাদের 2। এটা কিন্তু আমরা খেয়াল রাখবো, আণবিকত্ব আর বিক্রিয়ার ক্রম কিন্তু সেম জিনিস না। আচ্ছা, তো এবার আমরা হচ্ছে কিছু সমস্যা নিয়ে আমরা হচ্ছে আলোচনা করব। প্রথমে আমাদের হচ্ছে একটা প্রথম ক্রম বিক্রিয়ার হচ্ছে একটা সমস্যা দেওয়া আছে। তো এখানে বলা হচ্ছে যে একটি প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু 50 সেকেন্ড। ঠিক আছে, একটি প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু 50 সেকেন্ড। তো বিক্রিয়াটি 75% সম্পন্ন হতে কত সময় লাগবে? ওকে, তো এটা হচ্ছে আমাদের বিক্রিয়ার আজকে আমাদের প্রশ্নটি হচ্ছে এই। তো প্রথম ক্রম বিক্রিয়ার জন্য আমরা জানি যে প্রথম ক্রম বিক্রিয়ার জন্য হচ্ছে বিক্রিয়ার অর্ধায়ু টি হাফ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 0.693
ডিভাইড বাই কে। ঠিক আছে, তো এখান থেকে আমি লিখতে পারি কে ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে 0.693 বাই টি হাফ। তাহলে আমি এখানে বসিয়ে দিই 0.693 ডিভাইড বাই 50 সেকেন্ড। তাহলে আমাদের এখানে হচ্ছে মানটা চলে আসে হচ্ছে গিয়ে 0.01386 সেকেন্ড ইনভার্স 1, যেহেতু আমাদের প্রথম কোনো বিক্রিয়ার হার ধ্রুবকের একক হচ্ছে সেকেন্ড ইনভার্স 1। এখন 75% বিক্রিয়া শেষ হতে কত সময় লাগবে এটা মানে নির্ণয় করতে হবে। এখন প্রথম কোনো বিক্রিয়ার ক্ষেত্রে টি এর সমীকরণ টি ইজ ইকুয়াল টু আমাদের হচ্ছে 1/k লন, আমাদের হচ্ছে গিয়ে লন আমাদের হচ্ছে কি ছিল একটু আমরা দেখে আসি রিঅ্যাকশনটা। লন a বাই a মাইনাস এক্স, লন a বাই a মাইনাস এক্স, তাই না? তার মানে হচ্ছে কি আমাদের অ্যাকচুয়ালি তাহলে মানে হচ্ছে আমাদের টি ইজ ইকুয়াল টু 1/k লন এ হচ্ছে আমাদের কত, এ হচ্ছে আমাদের বিক্রিয়ার শুরুতে ঘনমাত্রা যত ছিল সেটা। ঠিক আছে, তো বিক্রিয়ার শুরুতে ঘনমাত্রাকে আমি লিখলাম হচ্ছে কি আমাদের a বাই a মাইনাস এক্স, আর a মাইনাস এক্স হচ্ছে বিক্রিয়ার সাম্যাবস্থায় ঘনমাত্রা যত তত। তো এখন 75% বিক্রিয়া শেষ করতে কত সময় লাগবে, এটাকে আমি কিন্তু এভাবে লিখতে পারি টি ইজ ইকুয়াল টু 1/k ইন্টু লন এ কে আমি লিখলাম হচ্ছে গিয়ে সি নট, আর এ মাইনাস এক্সে লিখলাম সিটি। ঠিক আছে, এখানে আমাদের হচ্ছে গিয়ে সি নট ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে এ, তার মানে বিক্রিয়ার শুরুতে যত ঘনমাত্রা ছিল, আর সিটি বা টি সময় ঘনমাত্রা হচ্ছে এ মাইনাস এক্স। ঠিক আছে, এখন 75% শেষ হয়ে গেছে, 75% শেষ হয়ে গেলে সিটি এর মান হচ্ছে গিয়ে পয়েন্ট আমাদের কত, তাহলে বলো তো 75% যদি শেষ হয়ে যায় সহজ কথায়, আচ্ছা আমি কিন্তু এটা না ইউজ করতে পারি, 75% শেষ হয়ে গেলে আমি লিখতে পারি সহজ কথায় 1/k ইন্টু লন, আমাদের এখানে লেখা যায় এ, আর যদি হচ্ছে আমাদের মোট বিক্রিয়ক ছিল হচ্ছে 100টি, ঠিক আছে 100 পরিমাণ, তাহলে এর মান হচ্ছে আমাদের 100 আর 75 পরিমাণ শেষ হয়ে গেছে, তাহলে এক্স হচ্ছে আমাদের 75। এই মান যদি বসিয়ে দিই এখানে আমাদের 1/k এর মান হচ্ছে আমাদের কত নির্ণয় করলাম আমরা 0.1386 ইন্টু হচ্ছে গিয়ে 100 ডিভাইড বাই 25। তাহলে এখানে আমাদের হচ্ছে মান চলে আসবে, আমাদের হচ্ছে সব কিছু হিসাব করে ফেলি, তাহলে 100/25 যদি আমি করি তাহলে এখানে একটা লন আছে, লন করলে আমাদের মান চলে আসে হচ্ছে আমাদের কতটুকু 100 সেকেন্ড। এটাই কিন্তু আমাদের হচ্ছে আনসার। এখন এই ক্ষেত্রে 75% শেষ করতে আমাদের একটু মনে করি এ ইজ ইকুয়াল থেকে প্রোডাক্ট আমাদের যদি হচ্ছে উৎপন্ন হয়, তাহলে টি ইজ ইকুয়াল টু যখন 0 ছিল এটা ছিল এ পরিমাণ আর প্রোডাক্ট ছিল 0 পরিমাণ, টি ইজ ইকুয়াল টু যখন টি হয়েছে তখন আমাদের এ থেকে এক্স পরিমাণ ভেঙে গিয়েছিল আর এক্স পরিমাণ প্রোডাক্ট উৎপন্ন হয়েছিল, তার মানে কতটুকু ভেঙে গেছে এক্স পরিমাণ, কতটুকু শেষ হয়েছে 75%, তার মানে এক্স এর মান হচ্ছে 75, তাহলে এর মান কত হবে অবশ্যই 100, এর মান 100 ধরলেই তো এক্স এর মান 75 ধরা যায়। এখান থেকে কিন্তু আমরা অঙ্কটি করা হয়েছে। দ্বিতীয় প্রশ্নটিতে যদি আমরা আসি, এই প্রশ্নটি এসেছিল বুয়েটে 2016-17 সালে। প্রশ্নটিতে বলা হয়েছে যে গ্যাসীয় অবস্থায় সাইক্লোপ্রোপেন থেকে সাইক্লোপ্রোপেন তৈরি করতে প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবক দেয়া আছে এত, মানে কে দেয়া আছে এত। এখন বলা হচ্ছে যে সাইক্লোপ্রোপেনের প্রাথমিক ঘনমাত্রা যদি 0.25 মোলার হয় তবে 8.8 মিনিট পরের ঘনমাত্রা কত হবে। তো প্রথমে যদি আমি দেখি আমাদের সূত্রটা ছিল হচ্ছে আমাদের যতটুকু আমরা মনে করি টি ইজ ইকুয়াল টু 1/k ইন্টু হচ্ছে আমাদের লন হচ্ছে গিয়ে ছিল a বাই a মাইনাস এক্স। তো এটাকে কিন্তু আমি লিখতে পারি 1/k ইন্টু লন a বাই a মাইনাস এক্স। যদি খেয়াল করো এ ছিল হচ্ছে আমাদের বিক্রিয়া শুরুতে বিক্রিয়কের ঘনমাত্রা, আর a মাইনাস এক্স ছিল বিক্রিয়ার শেষে বিক্রিয়কের ঘনমাত্রা বা টি সময় পরে বিক্রিয়কের ঘনমাত্রা। এটাকে লিখতে পারি আমি সি নট বা বিক্রিয়ার শুরুতে ঘনমাত্রা, আর সি টি তার মানে হচ্ছে কি বিক্রিয়ার টি সময় পর বিক্রিয়কের ঘনমাত্রা। এখান থেকে আমি লিখতে পারি, দেখো লেখা যায় সি নট বাই সি টি ইজ ইকুয়াল টু লেখা যায় হচ্ছে গিয়ে কেটাকে যদি নিয়ে আসি চলে আসে কেটি, আর হচ্ছে লনটা কেটি, লন সি নট বাই সিটি লেখা যায় হচ্ছে আমাদের কেটি। এখান থেকে আমি লিখতে পারি লন সিটি বাই সি নট ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের মাইনাসের কেটি, কারণ মাইনাস দিলে এটা হচ্ছে উল্টে যাবে। তারপর আমি লিখতে পারি হচ্ছে কি সিটি ইজ ইকুয়াল টু
সি নট লনটাকে যদি নিয়ে আসি তাহলে আসবে হচ্ছে ইনভার্স কেটি। ঠিক আছে, আর বের করতে হবে কি 8.8 মিনিট পর ঘনমাত্রা। তাহলে আমি শুধু এখন মানগুলো বসিয়ে দিব। সি নট 0.25 ইন্টু ই ইনভার্স কে এর মান দেওয়া আছে 6.7 ইন্টু 10 ইনভার্স 4 ইন্টু সময় দেওয়া আছে 8.8 মিনিট, তার মানে 8.8 ইন্টু 60। সবগুলো মান আমি বসিয়ে দিয়েছি শুধু হিসাব করে ফেললে। ঠিক আছে, যদি আমি হচ্ছে গিয়ে মানগুলো বসিয়ে দিয়ে হিসাব করে ফেলি তাহলে আমাদের মান চলে আসবে 0.1755 মোলার। এটা হচ্ছে আমাদের আনসার। এবার আসি হচ্ছে গিয়ে 2 নম্বর যে হচ্ছে আমাদের প্রশ্নটা দেওয়া আছে, সাইক্লোপ্রোপানের ঘনমাত্রা যদি 0.25 থেকে হ্রাস পেয়ে 0.15 মোলার হয় তাহলে কত সময় লাগবে? সিম্পল একদম, টি ইজ ইকুয়াল টু 1/k ln C0/Ct। তাহলে 1/k 1/6.7 ইন্টু 10 ইনভার্স 4 ইন্টু ln C0 দেওয়া হচ্ছে কি 0.25 থেকে কমে হয়েছে 0.15। তাহলে মানগুলো সবগুলো বসিয়ে দিলে সময় টি ইজ উল্টো চলে আসে 762.43 সেকেন্ড। এটাই কিন্তু আমাদের হচ্ছে আনসার। ওকে, এইবার চলে আসি তৃতীয় প্রশ্নে। তৃতীয় প্রশ্নে বলা হয়েছে, এটা বইটা 2010-11 আসা একটি প্রশ্ন, যে প্রাচীন সভ্যতায় একটি কাঠের পুতুলের তেজস্ক্রিয়তার মান পাওয়া গেল 12 আমাদের সিপি এমজি ইনভার্স 1। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের তেজস্ক্রিয়তার একক। তো প্রাথমিক অবস্থায় পুতুলটির তেজস্ক্রিয়তার মান ছিল হচ্ছে 20। প্রাচীন সভ্যতার বয়স নির্ণয় করতে হবে, তার মানে আমার হচ্ছে নির্ণয় করতে হবে কি টি নির্ণয় করতে হবে। এখন আমার কিন্তু এখানে হচ্ছে কি হার্ড ধ্রুবক দেওয়া নেই, দেওয়া আছে তেজস্ক্রিয় কার্বনের অর্ধায়ু 5600 বছর। আমরা জানি টি হাফ ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে 0.693/k। এখান থেকে আমি লিখতে পারি k ইজ ইকুয়াল টু 0.693 ডিভাইডেড বাই টি হাফ ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি 0.693 ডিভাইডেড বাই 5600 বছর। তার মানে পার ইয়ারে আসবে এককটা। তাহলে আমাদের মান আসবে 1.2375 ইন্টু 10 ইনভার্স 4 ইয়ার ইনভার্স 1, মানে পার ইয়ারে মান আসতেছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের কে এর মান। এবার আমার বয়স নির্ণয় করতে হবে, তার মানে টি ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে 1/k ইন্টু লন হচ্ছে কি আমাদের ছিল a/a-x। এখানে হচ্ছে শুরুতে, আর a-x হচ্ছে কি টি সময় পরে হচ্ছে কি আমাদের কতটুকু হচ্ছে মান সেটা। তো এখানে 1/k এর জায়গায় আমি বসিয়ে দিলাম 1.12375 ইন্টু 10 ইনভার্স 4 ইয়ার ইনভার্স 1 এর মান বসিয়েছি, তার মানে আমার সময় আসবে কত কিসে ইয়ারে আসবে। লন সি নোটের জায়গায় বসাবো হচ্ছে কি আমাদের, বা সি নোট বা এ মানে এটাই হচ্ছে কি সি নোট, আর এই a-x হচ্ছে আমাদের সিটি, তার মানে টি সময় পর। তো সি নটের মান এখানে হচ্ছে আমাদের 12, সরি প্রাথমিক অবস্থায় দেওয়া আছে হচ্ছে কি আমাদের 20। তাহলে এখানে হচ্ছে কি আমি বসাবো 20, আর হচ্ছে গিয়ে টি সময় পর হিসাব করে পাওয়া গেছে হচ্ছে কি 12। তাহলে এখানে বসিয়ে দিলাম হচ্ছে কি 12। তো এখানে আমাদের মানটা আসবে হচ্ছে কি অবশ্যই ইয়ারে আসবে, মান আমাদের আসতেছে হচ্ছে 4127.88 ইয়ার। ঠিক আছে, বছর। এটাই কিন্তু হচ্ছে আমাদের আনসার। ওকে, তো আমাদের 3 নম্বর প্রশ্ন আসে সেগুলো। এবার যদি আমরা চলে আসি 4 নম্বর যেই সমস্যায়, 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে একটি নির্দিষ্ট তাপমাত্রায় নাইট্রোজেনের বিয়োজন বিক্রিয়ার বেগ ধ্রুবক k ইজ ইকুয়াল টু 2.4 ইন্টু 10 ইনভার্স 3 dm ইনভার্স 3 মোল ইনভার্স 1 সেকেন্ড ইনভার্স 1। কত প্রাথমিক ঘনমাত্রায় বিক্রিয়াটির অর্ধায়ুকাল 15 মিনিট হবে? দেখো, এটা হচ্ছে আমাদের একটা খেয়াল করতে হবে নাইট্রোজেন ডাইঅক্সাইডের বিয়োজন বিক্রিয়ার মান, তাই না? নাইট্রোজেন ডাইঅক্সাইডের বিয়োজন বিক্রিয়া কিন্তু একটা সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন, দ্বিতীয় ক্রম বিক্রিয়া। ঠিক আছে, এটা কিন্তু একটা আমাদের সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন বা দ্বিতীয় ক্রম বিক্রিয়া। দ্বিতীয় ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি যে অর্ধায়ু টি হাফ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের
1/KA। তাহলে এখানে হচ্ছে আমাদের এখান থেকে আমি লিখতে পারি হচ্ছে গিয়ে অর্ধেয়কাল দেওয়া আছে, বের করতে হবে ঘনমাত্রা। মানে আমাদের প্রাথমিক ঘনমাত্রা A হবে 1/T½ ইন্টু K। মানগুলো বসিয়ে দিই। 1/T½ হচ্ছে গিয়ে 15 মিনিট, এটাকে নিয়ে যাবো সেকেন্ডে, 15 × 60 ইন্টু 2.4 × 10⁻³ মানগুলো বসিয়ে দিলে আমি তাহলে হচ্ছে গিয়ে পেয়ে যাব 0.4629 মোল পার DM³। এটা কিন্তু হচ্ছে আমাদের আনসার। তাহলে আমাদের মোটামুটি বিক্রিয়ার ক্রম বিষয়ক যত গাণিতিক সমস্যা ছিল, যত রকম সমস্যা ছিল আমরা কিন্তু দেখলাম। এই প্রশ্নটি কিন্তু হচ্ছে বুয়েটে আসা একটি প্রশ্ন, বুয়েটে 2008-09 সালে কিন্তু প্রশ্নটি এসেছিল। এইবার আমরা নেক্সট যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের আরহেনিয়াসের সমীকরণ। দেখো, আরহেনিয়াসের সমীকরণ হচ্ছে গিয়ে বিক্রিয়ার হারের সাথে তাপমাত্রার সম্পর্ক স্থাপন করে হচ্ছে গিয়ে আমাদের তাপমাত্রা ও বিক্রিয়ার হার, রেট অফ রিঅ্যাকশনের সাথে হচ্ছে আমাদের সম্পর্ক স্থাপন করে হচ্ছে আরহেনিয়াসের সমীকরণ। সাধারণত বিক্রিয়ার হার তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে হচ্ছে গিয়ে বৃদ্ধি পায়, এবং দেখা যায় যে প্রায় 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়ার হার হয়ে যায় হচ্ছে আমাদের দ্বিগুণ। তো এই যে আমাদের বিক্রিয়ার হারের সাথে যে তাপমাত্রার সম্পর্কটা, এটা কি হচ্ছে স্থাপন করার জন্য বিজ্ঞানী আরহেনিয়াস এই সমীকরণটা হচ্ছে আমাদের প্রতিপাদন করে। সমীকরণটি হলো K = AE ইনভার্স EA/RT। ঠিক আছে, K = AE ইনভার্স EA/RT। এখানে K হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক, A হচ্ছে আরহেনিয়াস ফ্যাক্টর, EA হলো হচ্ছে গিয়ে বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি, আর হচ্ছে গিয়ে আমাদের সার্বজনীন গ্যাস ধ্রুবক, আর T হচ্ছে টেম্পারেচার। এখন এই সমীকরণকে যদি উভয় পাশে যদি হচ্ছে গিয়ে লন নেই, তাহলে আমি পেয়ে যাই লন K = লন A। এখন লন E ইনভার্স নিলে আমি পেয়ে যাবো হচ্ছে মাইনাসের EA/RT। এখান থেকে আমি আসতে পারি লন থেকে লগে আসলে আমি পাবো হচ্ছে গিয়ে লগ K, লন থেকে লগে আসলে লগ A, যেহেতু হচ্ছে লন থেকে লগে এসেছি 2.303 দিয়ে উভয় পক্ষকে ভাগ করে দিতে হবে, তাহলে আমি পাবো হচ্ছে কি EA/2.303 R ইন্টু 1/T। এই হচ্ছে আমাদের আরহেনিয়াসের সমীকরণের সম্পূর্ণ রূপ। এবার যদি হচ্ছে দুইটা ভিন্ন ভিন্ন টেম্পারেচার যদি হয়, তাহলে T1 আর T2 টেম্পারেচার, তাহলে আমাদের হবে কত লন K1 = লন A মাইনাস EA/RT1, আর হবে হচ্ছে লন আরেকটা টেম্পারেচার T2 তে হবে লন K2 = লন A মাইনাস EA/RT2। এই যে আমাদের 1 নম্বর সমীকরণ, আর এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এবার এই দুটো সমীকরণকে যদি T1 এবং T2 তাপমাত্রা যদি হার ধ্রুবক K1 এবং K2 হয়, এই দুটো সমীকরণকে পরস্পর দ্বারা ভাগ দিলে কি পাবো, লন 2 নংকে 1 নং দ্বারা ভাগ দিলে লন K2/K1 এই লন A কাটা যাবে, হবে কি EA/R 1/T1 - 1/T2। এটা হচ্ছে দুটি ভিন্ন ভিন্ন টেম্পারেচারে আরহেনিয়াসের সমীকরণ। ঠিক আছে, এবার আরহেনিয়াসের সমীকরণের মধ্যে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে সক্রিয়ণ শক্তি। একটা সক্রিয়ণ শক্তির সম্বন্ধে ধারণা পাওয়া যায়। তো সক্রিয়ণ শক্তি ব্যাপারটা কি খেয়াল করো। সক্রিয়ণ শক্তি হলো, দেখো কোনো একটা বিক্রিয়া সংঘটিত হওয়ার জন্য, ধরো আমি এইভাবে চিন্তা করি যে আমাদের প্রায়ই দেখা যায় যে ধরো রাস্তাঘাটে অথবা আমাদের ঘরে হচ্ছে কি রেখে দেওয়া আছে, কাঠের টুকরো হচ্ছে কি রেখে দেওয়া আছে, অনেকগুলো কাঠের টুকরো রেখে দেওয়া আছে। এখন আমরা জানি কাঠের টুকরোর সাথে হচ্ছে যদি তুমি হচ্ছে এটাকে আগুন ধরায় দাও, ধরো এখানে এসেছে আমি একটা কেরোসিন দিয়ে আগুন ধরা দিলাম, তাহলে হচ্ছে দাও দাও করে হচ্ছে কাঠের টুকরো জ্বলা শুরু করবে, তাই না? খুবই বাজে একটা ছবি এঁকেছি, তবু আশা করি মূল ব্যাপারটা বুঝতে পেরেছো। তো খুবই হচ্ছে আমাদের কি হবে, তীব্রভাবে আগুন জ্বলে উঠবে। কিন্তু যতক্ষণ না তুমি এটাকে উত্তপ্ত করতেছো, যতক্ষণ না তুমি একটা হচ্ছে গিয়ে আগুনের উৎস তুমি কাঠের টুকরার কাছে না আসতেছে, ততক্ষণ কিন্তু হচ্ছে আমাদের এই কাঠের টুকরা থেকে কিন্তু আমাদের আগুন জ্বলতেছে না, আগুন কিন্তু জ্বলতেছে না। তার মানে কাঠের টুকরোটাকে জ্বালাইতে হইলে আমার কি করতে হইতেছে, একটা শক্তি প্রদান করতে হইতেছে।
তাই না? মানে একটা শক্তির বাধাকে পার হইতে হইতেছে। যে কোনো বিক্রিয়ায় বিক্রিয়ক যদি উৎপাদে পরিণত হইতে চায়, এই যে ধরো এটা হচ্ছে আমাদের বিক্রিয়ক আর এটা হচ্ছে আমাদের উৎপাদ, তাহলে বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হওয়ার রাস্তাটা লিনিয়ার না, বরং বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হইলে বিক্রিয়ককে আগে একটা নির্দিষ্ট শক্তির বাধা পার হইতে হয়। এই যে একটা শক্তির বাধা পার হইতে হয়, এই শক্তির বাধাটাকে বলা হয় ন্যূনতম যে শক্তি অর্জন করতে হয়। কোনো একটা বিক্রিয়ককে উৎপাদে পরিণত হইতে হইলে ন্যূনতম যে শক্তি অর্জন করতে হয় তাকেই বলা হয় অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়ণ শক্তি। ঠিক আছে? আর সক্রিয়ণ শক্তি যেই পর্যায়ে বিক্রিয়কটা হচ্ছে কি আমাদের লাভ করে, সেই অবস্থায় এটাকে বলা হয় হচ্ছে ট্রানজিশন স্টেট বা অবস্থান্তর অবস্থা। ঠিক আছে? তো কোনো একটা বিক্রিয়ককে একটা নির্দিষ্ট শক্তির বাধা পার হয়ে উৎপাদে পরিণত হইতে হয়, এই যে শক্তির বাধাটা তাকে পার হইতে হয়, এটাকে বলা হয় অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়ণ শক্তি। ঠিক আছে? আচ্ছা, আর আরহেনিয়াসের সমীকরণ থেকে একটা ব্যাপার আমরা দেখে নিই যে আরহেনিয়াসের সমীকরণ থেকে আমরা জানি যে log k is equal to log a minus ea by 2.303 r by 1/t। এই সমীকরণটাকে যদি আমি সরলরেখা সমীকরণ y is equal to mx প্লাস c এর সাথে তুলনা করি, এটা হচ্ছে c, এটা হচ্ছে আমাদের x, 1/t হচ্ছে x, আর তাহলে মাইনাসের ea by 2.303 আর হচ্ছে আমাদের m। ঠিক আছে? তাহলে কিন্তু আমি একটা সমীকরণ পাচ্ছি হচ্ছে কি একটা সরলরেখার সমীকরণ। তার মানে এটা একটা হচ্ছে সরলরেখার সমীকরণ। তো আমি যদি x 1/t কে যদি x অক্ষে বসাই আর y log k কে যদি y অক্ষে বসাই, তাহলে যেহেতু আমাদের ঢালটা হচ্ছে নেগেটিভ, আমি একটা এই ধরনের একটা সরলরেখা পাবো। ঠিক আছে? তো এই সরলরেখার ঢালটাই হবে, এই সরলরেখার ঢাল হবে হচ্ছে গিয়ে m is equal to মাইনাসের ea by 2.303 r। ওকে, তো এবার হচ্ছে গিয়ে আমরা দুইটা হচ্ছে গিয়ে সমস্যা দেখব এই সংক্রান্ত, আরএনএস সমীকরণ সংক্রান্ত। প্রথমটাতে বলা হয়েছে N2O5 এর বিয়োজন বিক্রিয়া সক্রিয়ণ শক্তি, তার মানে EA দেয়া আছে এত, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মানে T1 এবং T2 টেম্পারেচার দেওয়া আছে। বিক্রিয়ার বেগ ধ্রুবকের অনুপাতের মান নির্ণয় করো। তার মানে আমার মানটা নির্ণয় করতে হবে হচ্ছে গিয়ে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মানে K2 ডিভাইড বাই K1। ঠিক আছে? এটার আমার এই রেজাল্টটা বের করতে হবে। এখন আমরা জানি লন K2 বাই K1, মাত্র আমরা সমীকরণটা দেখে এসেছি। রেজাল্ট হচ্ছে কি আমাদের মাইনাসের EA বাই R 1 বাই T2 মাইনাসের 1 বাই T1, তাই না? তাহলে আমি হচ্ছে এখানে মানটা বসিয়ে যদি দিই মাইনাসের 103.5, ঠিক আছে, ডিভাইড বাই EA বাই R 8.314 ইন্টু 1 বাই T2 হচ্ছে আমাদের কত 25, তার মানে হচ্ছে গিয়ে 273 প্লাস 25, কারণ কেলভিন টেম্পারেচারের মান বসাতে হবে, মাইনাস 1 বাই 273 কারণ 0 ডিগ্রি। তাহলে মানটা যদি বসিয়ে দিই তাহলে আমি পেয়ে যাবো এখান থেকে। আর যদি হচ্ছে কি সরাসরি K2 বাই K1 আমি বসাতে চাই তাহলে কি হবে, লনটা দিকে নিয়ে আসবো, তার মানে এই মানটা ইনভার্সের উপরে চলে যাবে। তো সবগুলো একসাথে যদি আমি করে ফেলি তাহলে K2 বাই K1 আমি পাই হচ্ছে গিয়ে 45.1006। ঠিক আছে? তাহলে এটাই কিন্তু আমার হচ্ছে গিয়ে অনুপাত, K2 বাই K1 is equal to 45.1006। এটাই কিন্তু আমাদের আনসার। আচ্ছা, এবার 2 নম্বর যে সমস্যাটিতে সেটাতে চলে যাই। একদম সহজ একটা প্রবলেম। বলা আছে একটি বিক্রিয়ায় বিভিন্ন তাপমাত্রায় ধ্রুবকের মান বিভিন্ন পাওয়া গেল। এর থেকে একটা 1/t এর বিপরীতে লগকে রেখা স্থাপন করা হলো। তাহলে হচ্ছে গিয়ে 1/t, এদিকে হচ্ছে 1/t, আর এদিকে হচ্ছে আমাদের লগ কে রেখা স্থাপন করা হলো। তার ঢাল পাওয়া গেছে m is equal to -75। এখন আমরা জানি m is equal to হচ্ছে গিয়ে মাইনাসের EA বাই 2.303 r। যদি লগ বসাই তাহলে আমি লিখতে পারি মাইনাসের EA বাই 2.303 r is equal to হচ্ছে মাইনাসের 75। তাহলে এখান থেকে আমি লিখতে পারি EA is equal to মাইনাস মাইনাস কাটা 2.303 ইন্টু 8.314 আর এর মান ইন্টু 75। তাহলে কিন্তু আমি এখান থেকে মানটা পেয়ে যাচ্ছি হচ্ছে গিয়ে
1436 মাইনাস 385 জুল, তার মানে 1.436 কিলো জুল। এটা কিন্তু আনসার। আচ্ছা, তাহলে আমাদের আরহেনিয়াসের সমীকরণ সংক্রান্ত প্রশ্নগুলোর যে আমাদের হচ্ছে গিয়ে মোটামুটি সলভ হয়ে গেল। আশা করি এই টপিকটা আমাদের শেষ। আমি খুব তাড়াতাড়ি চলে গেলাম এই টপিকটাতে, কারণ আমি জানি মোটামুটি আরহেনিয়াসের সমীকরণ মোটামুটি তোমরা সবাই জানো, এই সংক্রান্ত ম্যাথ তোমরা সবাই করেছো। এবার লাস্ট যে টপিকটা আসবে সেটা হচ্ছে প্রভাবক। আচ্ছা, এটা আমরা একটু খুব দ্রুত একটু হচ্ছে থ্রু আউট চলে যাব। প্রভাবক জিনিসটা কি? প্রভাবক হচ্ছে যেটা, যে কোনো পদার্থ যদি কোনো একটা রাসায়নিক বিক্রিয়া উপস্থিত থেকে বিক্রিয়ার গতি বৃদ্ধি বা হ্রাস করে কিন্তু বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে, তাহলে তাকে বলা হয় প্রভাবক বা অনুঘটক। এখন প্রভাবক বিভিন্ন রকম হতে পারে, এই জায়গা থেকে অবজেক্টিভ আসে। তো এই ধরনের প্রশ্ন কিন্তু নর্মালি হচ্ছে গিয়ে এই পার্ট থেকে ইঞ্জিনিয়ারিং পরীক্ষা আসার কথা না, তবুও মাঝে মাঝে সাস্ট বা কুয়েটে যেগুলোতে অবজেক্টিভ আছে ওগুলোতে চলে আসতে পারে। প্লাস আবিষ্ট প্রভাবক, স্বপ্রভাবক, এগুলো থেকে প্রশ্ন আসতে পারে। তো আমরা একটু দেখব। তো প্রথমেই চলে আসে ধনাত্মক প্রভাবক, মানে যেগুলো হচ্ছে বিক্রিয়া উপস্থিতি থেকে বিক্রিয়ার গতি বৃদ্ধি করে তাকে বলা হয় ধনাত্মক প্রভাবক, যেমন আমাদের প্লাটিনাম, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। তারপর ঋণাত্মক প্রভাবক, যে বিক্রিয়া থেকে বিক্রিয়ার গতি হ্রাস করে, যেমন হচ্ছে গ্লিসারিন, একটা ঋণাত্মক প্রভাবক। তারপর চলে আসে হচ্ছে স্বপ্রভাবক। স্বপ্রভাবকটা কি? যদি কোনো একটা রাসায়নিক বিক্রিয়া একটা পদার্থ উৎপন্ন হয় এবং উৎপন্ন পদার্থ যদি ওই বিক্রিয়াতে নিজেই অনুঘটকের কাজ করে, তখন সে উৎপন্ন পদার্থকে স্বপ্রভাবক বলা হয়। যেমন এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর H2SO4 আর হচ্ছে কি আমাদের অক্সালিক অ্যাসিড বিক্রিয়া করে K2SO4 ম্যাঙ্গানিজ সালফাইড, পানি এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করেছে। দেখা যায় যে প্রথমে বিক্রিয়াটি সংঘটিত হয় খুবই স্লোলি, খুবই ধীরে। তারপর যখন বিক্রিয়ায় সামান্য পরিমাণ ম্যাঙ্গানিজ সালফেট উৎপন্ন হয়ে যায়, তখন বিক্রিয়াটির গতিবেগ হঠাৎ করে খুব বৃদ্ধি পেয়ে যায়। তার মানে বিক্রিয়ার গতি বৃদ্ধি করতে এখানে কি ম্যাঙ্গানিজ সালফেট ভূমিকা রাখছে। তার মানে কোনো একটা বিক্রিয়ায় আমাদের যে বিক্রিয়াটায় উৎপন্ন পদার্থ নিজেই অনুঘটকের কাজ করছে, তখন এটাকে বলা হবে স্বপ্রভাবক। মোটামুটি তাহলে আমি বুঝতে পেরেছি এখানে ম্যাঙ্গানিজ সালফেটকে বলা হচ্ছে স্বপ্রভাবক। এবার সবার শেষে চলে আসি হচ্ছে গিয়ে আবিষ্ট প্রভাবক। এখন আবিষ্ট প্রভাবক এখানে কোনটি? দেখো, আবিষ্ট প্রভাবক হচ্ছে গিয়ে যদি এমন হয় যে একটি বিক্রিয়ার প্রভাবে যদি অন্য আরেকটি বিক্রিয়ার ক্রিয়া প্রভাবিত হয়, তবে তাকে বলা হয় আবিষ্ট প্রভাবক। এখানে সোডিয়াম আর্সেনাইট অক্সিজেনের সাথে নর্মালি বিক্রিয়া করে না, নো রিয়াকশন। কিন্তু যদি সোডিয়াম সালফাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, সোডিয়াম সালফাইড যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম সালফাইডে পরিণত হয়, সেই ক্ষেত্রে একই সাথে সোডিয়াম আর্সেনাইটও কী করে বিক্রিয়া করে, আমাদের সোডিয়াম আর্সেনাইট কিন্তু অক্সিজেনের সাথে বিক্রিয়া করা শুরু করে। তার মানে আমাদের এখানে সোডিয়াম আর্সেনাইটের অক্সিজেনের সাথে বিক্রিয়া ডিপেন্ড করতেছে Na2SO3 এর উপর, ঠিক আছে? তো সোডিয়াম সালফাইডের উপর। তো এইটা কিন্তু হচ্ছে আমাদের একটা আবিষ্ট প্রভাবক, সোডিয়াম সালফেট, সোডিয়াম আর্সেনাইটের আবিষ্ট প্রভাবক। এবার লাস্ট যে আমাদের টপিক সেটা হচ্ছে গিয়ে প্রভাবকের ক্রিয়াকৌশল। দেখো, প্রভাবকের ক্রিয়াকৌশল দুই ভাগে সাধারণত হচ্ছে গিয়ে ব্যাখ্যা করা যায়। একটা হচ্ছে আমাদের হচ্ছে গিয়ে যেটা আমরা এখানে প্রকাশ করেছি সেটা হচ্ছে আমাদের 1 নম্বর হচ্ছে গিয়ে অন্তর্বর্তী যৌগ গঠন, অন্তর্বর্তী যৌগ গঠন। আর 2 নম্বর প্রক্রিয়া হচ্ছে অতিশোষণ। তো আমরা এখানে অন্তর্বর্তী যৌগ গঠন প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে প্রভাবক ক্রিয়া করে সেটা আমরা এখানে ব্যাখ্যা করার চেষ্টা করব। দেখো, সালফার ডাইঅক্সাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করে, আর এখানে প্রভাবক হিসেবে কাজ করে আমাদের NO, ঠিক আছে? NO আমাদের নাইট্রোজেন অক্সাইড। তো প্রভাবক কীভাবে ক্রিয়া করতেছে? প্রথমে নাইট্রোজেন অক্সাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, নাইট্রাস অক্সাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করে। সেই নাইট্রোজেন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড এবং পুনরায় হচ্ছে আমাদের নাইট্রোজেন অক্সাইড উৎপন্ন করে। তার মানে নাইট্রোজেন অক্সাইড বিক্রিয়া শুরুতে এবং শেষে আমাদের অপরিবর্তিত থাকছে। তার মানে এটা কিন্তু বিক্রিয়াতে অ্যাকচুয়ালি অংশগ্রহণ করছে না। শেষ পর্যন্ত বিক্রিয়া হচ্ছে সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেনের উপর বিক্রিয়া হয়ে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করতেছে। কিন্তু এখানে হচ্ছে আমাদের নাইট্রোজেন অক্সাইড কিন্তু আমাদের হচ্ছে কী হচ্ছে, প্রভাবক হিসেবে কাজ করতেছে। সে কী করতেছে, অন্তর্বর্তী একটা যৌগ তৈরি করতেছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। যে নাইট্রোজেন ডাইঅক্সাইডটা সালফার ডাইঅক্সাইডের সাথে মানে
নাইট্রোজেন ডাইঅক্সাইডটা পরবর্তীতে সালফার ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করতেছে। তো এইভাবে অন্তর্বর্তী যৌগ গঠন করার মাধ্যমে আমাদের NO কিন্তু প্রভাবক হিসেবে কাজ করতেছে। তো নর্মালি যদি নাইট্রোজেন অক্সাইড যদি না থাকতো, তার মানে ক্যাটালিস্ট যদি না থাকতো, তাহলে আমাদের হচ্ছে গিয়ে আনক্যাটালাইজড রিয়াকশন, তার মানে আমাদের প্রভাবিত যদি না হইতো, সেক্ষেত্রে আমাদের বিক্রিয়কগুলোকে একটা কী হইতো, এই ঢালটাকে অতিক্রম করতে হইতো, মানে সক্রিয়ণ শক্তি হইতো অনেক বেশি, তার মানে অ্যাক্টিভেশন এনার্জিটা হইতো অনেক হাই, এই ঢালটাকে অতিক্রম করে উৎপাদে পরিণত হইতো। এই কারণে খুবই কম পরিমাণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়। কিন্তু যখন হচ্ছে এটাকে আমি ক্যাটালিস্ট দিলাম, নাইট্রোজেন অক্সাইড দিলাম, তখন আমাদের বিক্রিয়কগুলোকে আমাদের নাইট্রোজেন অক্সাইড কী করলো, একটা অন্তর্বর্তী যৌগ গঠন করার মাধ্যমে একটা বিকল্প পদ্ধতি দিল, যে কি বিকল্প পদ্ধতিতে এক্ষেত্রে আমাদের অ্যাক্টিভেশন এনার্জিটা অনেক লো এবং বিক্রিয়কগুলো খুব সহজেই আমাদের অ্যাক্টিভেশন এনার্জিটা অর্জন করে উৎপাদে পরিণত হতে পারে, এবং তার মাধ্যমে কী হইলো, আমাদের বিক্রিয়ার গতি কিন্তু বৃদ্ধি পেল। এভাবে কিন্তু হচ্ছে প্রভাবক কাজ করে থাকে। তাহলে এখানে কী হইলো, আমাদের নাইট্রোজেন অক্সাইড প্রথমে একটা অন্তর্বর্তী যৌগ তৈরি করতেছে, যে অন্তর্বর্তী যৌগটা আমাদের মেইন বিক্রিয়কের সাথে বিক্রিয়া করে আমাদের উৎপাদ তৈরি করতেছে এবং নিজে পুনরায় আগের অবস্থায় ফিরে যাচ্ছে। এটা কিন্তু আমাদের হচ্ছে মেইন রিয়াকশন। প্রভাবক কিন্তু এইভাবে কাজ করে। আচ্ছা, ব্যাপারটা অনেকটা এরকম দেখতে। তো ধরো হচ্ছে আমাদের বিক্রিয়ক হচ্ছে আমাদের হচ্ছে গিয়ে আর, ঠিক আছে, রিয়াক্ট্যান্ট প্লাস ক্যাটালিস্ট RC, আমাদের হচ্ছে গিয়ে RC উৎপন্ন হয়েছে। তার সাথে আমাদের মেইন বিক্রিয়ক হচ্ছে আমাদের যদি হয়, আমাদের যদি আরেকটি বিক্রিয়ক যদি আসে, ধরো R', তাহলে আমাদের উৎপন্ন হয় হচ্ছে গিয়ে R', আর ক্যাটালিস্ট তার আগের জায়গায় ফেরত যায়। এটা কিন্তু আমাদের হচ্ছে গিয়ে বিক্রিয়ার ক্রিয়া কৌশল। তো এই ছিল আজকে আমাদের লেকচার। আজকে আমাদের লেকচারে মোটামুটি অনেকগুলো টপিক আমরা টাচ করলাম। আমরা মোটামুটি প্রথমে পড়েছি হচ্ছে বিক্রিয়ার হার, রেট, তারপর আমরা পড়েছি হচ্ছে গিয়ে রিয়াকশন অর্ডার, তারপর আমরা পড়েছি হচ্ছে টেম্পারেচারের সাথে হচ্ছে গিয়ে আমাদের বিক্রিয়ার হারের সম্পর্ক, এবং সবার শেষে পড়লাম হচ্ছে ক্যাটালিস্ট বা প্রভাবক। তো আমরা আশা করি সবগুলো টপিকই তোমরা বুঝতে পেরেছো এবং মোটামুটি তোমাদের সমস্যাগুলো দূর হবে। পরের লেকচারে আমরা এই অধ্যায়ের পরের টপিকগুলো নিয়ে আলোচনা করব।